প্রেমের সমর। সূচনা পর্ব। লেখনীতে অলকানন্দা উইন্দ্রি। বিয়ের রাতেই যে বর বউকে একা ফেলে রেখে পালিয়ে গিয়েছিল সে স্বামীকেই আজ 4 বছর পর প্রথমবারের মতো নিজের সামনে দেখে থমকায় সুহা। ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখে ছেলেটার সাজ পোশাক। সুহা আগেও দেখেছে এই মানুষটাকে, তবে শুধু ছবিতেই, এমনকি বিয়ের দিনেও সে তার স্বামীর দিকে চোখ তুলে তাকায়নি লজ্জায়। আজ তাকাচ্ছে। পরনে ব্লেজার, তাও ব্লেজারের ভেতরে শার্টের খোলা অংশটুকুতে উকি দিচ্ছে ফর্সা লোমবিহীন বুক। চেহারার দিকে তাকিয়েই বুঝতে পারল এই ছেলের জন্য এত মেয়ে পাগল হওয়ার কারণ শুধু চেহারাই কি পাগল হওয়ার কারণ? এই ছেলের গলা আর কথাগুলোও তো দারুণ ছিল। যে কণ্ঠের সাথে তার বহুদিন আগে পরিচয় হয়েছিল, যে কণ্ঠ আর কণ্ঠ দ্বারা বলা কথাগুলো তাকে কাবু করেছিল বহুদিন আগে। আর তার দরুণী তো প্রথমে বিয়েটা নাকচ করলেও পরবর্তীতে সুহা রাজি হয়েছিল বিয়েটা করতে। কিন্তু কে জানতো তাকে দুর্বল করাটাও যে এই ছেলের একটা টোপ ছিল কেবল। সুহা ছোট্ট শ্বাস ফেলে স্বচ্ছর চোখজোড়ায় তাকিয়ে বোধ হয় সুহাও এই মুহূর্তে পাগল পাগল অনুভূতিটা টের পাচ্ছে। কেন পাচ্ছে? সে তো এই মানুষটার জন্য ঘৃণা জমিয়েছিল। অথচ এতকাল এই পাড়ার মেয়েদের কাছে আর স্বচ্ছর কাজিনদের কাছে এই ছেলের রূপের প্রশংসা শুনতে শুনতে এতটাই অভ্যস্ত ছিল যে আজ নিজেও মনে মনে এই ছেলের রূপ দেখে বাহ বাহ দিল, কিন্তু মনের ঘৃণাটুকু তো মুছে ফেলবার নয়। তাই তো এতকাল পর স্বামীকে কাছে থেকে দেখেও এক প্রকার এড়িয়েই চলে যেতে লাগলো সে। অথচ পুরোপুরি এড়িয়ে যেতে না যেতেই দেখতে পেল সুন্দরী এক মেয়েকেও, সাথে 2 জন ছেলেও। মেয়েটা স্বচ্ছের হাত জড়িয়েই এক প্রকার ঠোঁট বাঁকিয়ে বলে উঠল, স্বচ্ছ, মনে হচ্ছে তোর বাবা মা আজ বাসায় নেই। আমরা বরং আজকের দিনটা তোর ফ্ল্যাটেই কাটাতে পারি। বল। সুহা নীরবে মেয়েটার হাত ধরা দেখল। গা জ্বলে উঠল যেন। নিজে গিয়ে মেয়েটার গালে চড় বসাতে মন চাইল, অথচ পারল না। স্বচ্ছ ততক্ষণে তাকালো মেয়েটার দিকে, হাত ছাড়িয়ে বিরক্ত সুরে বলল, ফ্ল্যাটে কাটালে আমি কষ্ট করে নিজের বাসায় আসলাম কেন? বাসায় এসেছি যখন বাসাতেই থাকবো। ওই মেয়েকে শায়েস্তা করতে তো হবেই আমার। মেয়েটা সঙ্গে সঙ্গেই বলল, কে? তোর খ্যাত বউটা? যদি এতদিন পর হাজব্যান্ডকে দেখে আবেগে আপ্লুত হয়ে তোকে জড়িয়ে টড়িয়ে ধরে দোস্ত, তুই কি করবি তখন? সুহার মেজাজ চিরচির করল। সে খ্যাত? তাকে খ্যাত বলল এই মেয়ে? সুহা দাঁতে দাঁত চিবিয়ে শুনল কেবল। সিঁড়ি পেরিয়ে যেতে যেতে স্বচ্ছ বলল, গর্দব তোকে এনেছি কি করতে তাহলে? সুহা বুঝল স্বচ্ছ কথাটা ওই মেয়েটাকেই বলেছে এবং কেন এনেছে তাও বুঝল। তবে নিজ স্বামীর সাথে এহেন সুন্দরী নারীর কথোপকথন তার সহ্য হল না। রাগে নাক ফুলে উঠল। আরেকবার তাকিয়ে দেখল মেয়েটাকে। ইচ্ছে হলো ঘাড় মটকে দিতে, অথচ কিছুই করল না ও। সুন্দরভাবে নজর সরিয়ে সিঁড়ি পেরিয়ে যেতে লাগল। আর ঠিক তখনই স্বচ্ছ তাকে উদ্দেশ্য করে বলে উঠল, এই যে মিস, শুনছেন? এই বাসায় কেউ নেই আজ? তালা দেওয়া কেন বলতে পারেন? সুহার রাগে দাঁত কিরমির করছিল। একটু হলেই যেন স্বচ্ছকে সে রাগে ঝলসে দেবে সে। অথচ সুহা সে রাগের ছিটেফোঁটাও প্রকাশ না করে শান্ত হয়ে দাঁড়ালো। ভ্রু কচকে ঘাড় ঘুরিয়ে স্বচ্ছর দিকে তাকালো পাশের ছেলেমেয়েগুলোর দিকেও। পরমুহূর্তেই টানটান স্বরে উত্তর দিল, না, এই বাসার পুত্রবধূকে আজ দেখতে আসছে তো ছেলেপক্ষ, তাই সবাই রেস্টুরেন্টে গিয়েছে, ওখানেই দেখাদেখি হবে। বুঝেনি তো আশপাশে পাড়া প্রতিবেশী যদি পাত্রপক্ষের কান ভাঙ্গায় সে কারণেই। স্বচ্ছর টনক নরল। পুত্রবধূ? তার নিজেরই বউ? এই কারণেই মেয়েটা তাকে শেষ 2 সপ্তাহ জ্বালাচ্ছে কল করে ডিভোর্সের হুঁশিয়ারি দিচ্ছিল? স্বচ্ছ বিস্ময় নিয়ে বলল, এই বাসার পুত্রবধূ মানে? কোন পুত্রবধূ? সুহা উত্তর দিল, একটাই তো পুত্রবধূ এই বাসার, জানেন না? ছেলে তো একটা অকর্মা, তাই ছেলের বাবা মা ভাবল ছেলের বউয়ের নতুন করে আরেকটা বিয়ে দিক। স্বচ্ছর পাশে দাঁড়িয়ে থাকা বন্ধুটাও বিস্ময় নিয়ে বলল, কত বড় সাহস মেয়েটার দেখেছিস? কত বড় সাহস আমার এত সুন্দর বন্ধুকে ভুলে ওই মেয়ে নতুন সংসার বাঁধার স্বপ্ন দেখছে। ছলনাময়ী। স্বচ্ছর অপর বন্ধু স্বচ্ছর কাঁধে হাত দিয়ে দাঁড়ালো। চাপা হেসে বলল, বন্ধু, পাখি তো ফুরুত হয়ে যাচ্ছে এই তোর বউয়ের ভালোবাসা। আমরা ভাবলাম তোর বউ তোকে ভালোবেসে গলায় ঝুলে পড়বে, আর এখন দেখি বউ নিজেই তোকে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত। স্বচ্ছ বন্ধুদের সামনে এহেন অপমান মেনে নিতে পারল না। দাঁতে দাঁত চিবিয়ে বলে উঠল, মেরে গাল লাল করে দিব ওই মেয়ের। আমায় না জানিয়ে বিয়ে করার শখই বা জাগলো কি করে ওই মেয়ের? ভাগ্যিস এতকাল কোন এক গোপন গুপ্তচরের কাছে বউয়ের এসব অবাধ্যকতার খবর পেতাম। এখন তো দেখছি সত্যিই মেয়েটা অবাধ্য হয়ে গেছে। সুহা মনে মনে হাসে। গোপন গুপ্তচরটাও যে সে নিজেই, এটা ভেবে পেট ফেটে হাসি পায়। অথচ সামনাসামনি হাসে না। কৌতূহল দেখিয়ে জিজ্ঞেস করল, আপনার বউ নাকি ভাই? বাধ্যগত বউ ছিল আপনার? বাধ্যগত বউ ছিল না, তবে আমার জন্য পাগল ছিল ওই মেয়ে। 1 ঘন্টা কথা না হলেও পাগল পাগল ব্যবহার করত।
সত্যিই তো সুহা পাগল পাগল আচরণ করত, বিয়ের আগে একটা মাস সময় দিয়েছিল কেবল স্বচ্ছ। আর তাতেই সুহা গলে জল হয়ে গিয়েছিল। নতুন নতুন প্রেমে পড়ে সে কি পাগলামি। অথচ দুঃখের বিষয় হলো তাদের সরাসরি একটাবারও দেখা হয়নি। প্রথমে তো সুহাই বিয়েটা নাকচ করে ছেলের মুখ দেখতে চায়নি। পরবর্তীতে স্বচ্ছ ইগো নিয়ে মেয়েকে দেখেনি। শুধু একটা চ্যালেঞ্জ নিয়েছিল যে মেয়েকে সে তার প্রেমে পাগল করে ছাড়বেই, অবশেষে পাগল করেছিল। বিয়েও করল। তারপর সে নিজেই ছেড়ে দিয়ে বদলা নিল মেয়েটার উপর। সুহা ভেবে দুঃখ পেল। কঠিন স্বরে বলল, কি করে বুঝলেন যে পাগল ছিল? স্বচ্ছ হেসে উত্তর দিল, কারণ আমি পাগল বানিয়েছিলাম তাকে। এখন বলুন আমার বাসার সবাই কোথায় তা জানেন? জানলে ফতাফত বলুন। সুহার মেজাজ খারাপ। তার উপর স্বচ্ছর এহেন প্রশ্ন পছন্দ হলো না। রূঢ় স্বরে বলল, এই বাসায় কে কখন থাকবে তা জানার দায়িত্ব নিশ্চয় আমি নিয়ে রাখিনি বলুন। বাসায় কেউ আছে নাকি নেই না জেনে কোথায় থেকে টপকে এসেছেন? এসেছেনই যখন আগে থেকে বলে আসেননি কেন? দ্বিতীয় কথা, কারো কাছে কিছু জিজ্ঞেস করলে সুন্দরভাবে জিজ্ঞেস করবেন। এমন উত্তর পেয়ে স্বচ্ছর মুখটা বোধহয় চুপসে গেল। সুহার দিকে চেয়ে সরু চোখে চাইল এবারে। মেয়েটাকে আগে কখনো দেখেছে বলে মনে পড়ছে না তার। মনে মনে ভেবেই নিল যে হয়তো বাসার ভাড়াটিয়া হবে এই মেয়েটা। এবারে সুন্দরভাবেই বলল, আমি এই বাসার মালিকের ছেলে। আপনি কি জানেন উনারা কোথায় গেছেন? সুহা আগের মতোই মেজাজ খারাপ দেখিয়ে বলল, বাসার মালিকের ছেলে বললে কি আমি আপনাকে আলাদা সম্মান করব ভাবছেন? স্বচ্ছ ভদ্রতা দেখিয়েও যখন ভদ্র উত্তর না পেল তখনই বিরক্ত হয়ে বলে উঠল, না করলে আপনাকে বাসা থেকে বের করে দিব বেয়াদব মেয়ে। সুহা ভয় পাওয়ার ভান ধরে বলল, বের করে দিবেন? বাবা, ভয় পেলাম আমি। স্বচ্ছ দাঁতে দাঁত চেপে প্রশ্ন ছুড়ল, কি মনে হচ্ছে বের করতে পারবো না আপনাকে? আপনি বের করে দিলেই বা আমি বের হয়ে যাব কেন? টাকা দিয়ে আছি। এমনি এমনি তো আর থাকছি না ভাই। আজাইরা প্যাচাল বাদ দিন। কথাগুলো বলেই মুখ কেমন করে নিচে নেমে গেল সুহা। স্বচ্ছ আর ওর বন্ধুরা চেয়ে থাকলো কেবল বোকার মতো। স্বচ্ছ তো বিড়বিড় করে বলল, এই মেয়ে নির্ঘাত আমার বউয়ের থেকে ট্রেনিংপ্রাপ্ত বেয়াদব। স্বচ্ছর পাশের বন্ধুটা তখন হেসে বলল, কিন্তু মেয়েটা সুন্দর দোস্ত প্রপোজ করলে দোষ হবে না নিশ্চয়? ছেলেটা কথাটা বলার পরপরই স্বচ্ছর পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা এবারে বলে উঠল, কাকে প্রপোজ করবি? ওই মেয়েরে? সমস্যা কি করলে? তোরে তো আর তোর আব্বায় আমার সাথে বিয়ে টিয়ে দিবে না তাই না? তার চেয়ে অন্য একটা জুটিয়ে নেওয়াই ভালো। উত্তরটুকু দিয়েও ছেলেটা ফ্যালফ্যাল করে তাকায় মেয়েটার দিকে। মেয়েটা নিধি। বাকি দুইজন ছেলে হলো আবির আর সাদাফ। তিনজনই স্বচ্ছর বন্ধু। স্বচ্ছ কেমন করে তাকাতেই নিধি ক্ষেপে তাকালো সাদাফের দিকে। বলল, আবার বল। সাদাফ এই পর্যায়ে বিড়বিড় করেই বলল, কিছু না, চল স্বচ্ছর বউকেই খুঁজি আপাতত। স্বচ্ছ হতাশ। সে এসেছিল মেয়েটাকে শায়েস্তা করতে। আবার ও নিজের প্রেমে হাবুডাবু খাইয়ে মেয়েটাকে গোল দিতে। অথচ এখানে এসেই শুনছে মেয়ে ফুরুত হয়ে যাচ্ছে তার খাঁচা থেকে। স্বচ্ছ ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলেই একটা নাম্বারে মেসেজ করল। পরপরই ওই নাম্বার থেকে কল এল। স্বচ্ছ কল তুলল। ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে ভেসে এল, এটা কি আপনার বাংলাদেশি সিম নাকি মিস্টার অসচ্ছ? যাই হোক, আমার টানে অবশেষে দেশে এসে পড়লেন দেখে খুশি হলাম। বিয়েতেও এভাবে চলে আসবেন হুহ? স্বচ্ছর চাপা রাগ হলো। কেন জানি না, মেয়েটাকে এখন কষে থাপ্পড় দিতে পারলে শান্তি লাগতো তার। তবুও টানটান স্বরে শীতল রাগ দেখিয়ে বলে উঠল। স্বচ্ছর দিকে সব মেয়েই আগ্রহ নিয়ে ঝুঁকে, সুহাসিনী অনাগ্রহ দেখানোর সাহস দেখায়নি এই পর্যন্ত কেউ। সে জায়গায় তুমি আমার বউ হয়ে আমায় ছেড়ে অন্য কাউতে ঝুঁকবে? আমার এই অপমান আমি চুপচাপ মেনে নিব ভাবলে কি করে সুহাসিনী? সুহা তাচ্ছিল্যের হাসি হাসে, ঠোঁট বাঁকিয়ে বলে উঠে, খুও অহংকার না নিজের সৌন্দর্যের? আমি কিন্তু আগেও আপনার সৌন্দর্যের প্রেমে পড়িনি অসচ্ছ সাহেব, আপনার কণ্ঠের আর কথার প্রেমে পড়েছিলাম। স্বচ্ছ বাঁকা হেসে শুধায়, এবারে সৌন্দর্যের প্রেমেও পড়বে? আপাদমস্ত সবকিছুরই প্রেমে পড়বে। এমনভাবে প্রেমে পড়বে যে আমায় ছাড়া আর কিছুই বুঝবে না সুহাসিনী। সুহা হাসে, উত্তরে বলে, সুহা নিজের অপমানের শোধ নিজে নিতে পারে মিস্টার অসচ্ছ, সৌন্দর্য দেখেই গলে যাব অতটাও হ্যাংলা ভাববেন না আমাকে। তাহলে দেখবেন নিজের জালে নিজেই ফেসে যাবেন। প্রতিশোধ বশত একটা মেয়েকে বিয়ে করে তারপর তাকে একা ফেলে চলে যাওয়াটা মেয়েটার জন্য কতটা অপমানজনক তা স্বচ্ছ আজও বুঝেই উঠতে পারেনি। বরাবরই একটা বাউন্ডুলে ছেলে স্বচ্ছ নিজের মর্জিমতো চলে এসেছে সব সময়। সে বাউন্ডুলে স্বচ্ছ নিজের বিয়ে করা বউকে যেখানে কোনোদিন দেখেইনি, সেখানে না দেখে না চিনে সে না দেখা বউকে খুঁজে বের করতে ব্যস্ত হয়ে পড়বে, এই প্রত্যাশা করাটাই বোধ হয় ভুল। স্বচ্ছ নিজের অদেখা বউয়ের উপর একটা চাপা রাগ দমিয়ে রেখেই ছাদে গিয়ে দাঁড়ালো। সাথে সাথে আসল নিধি সাদাফ আর আবিরও। বসার মতো তেমন কিছু না পেয়ে ছাদের দড়িতে শুকোতে দেওয়া একটা বিছানা চাদর টেনে নিল।
অথচ বিছানা চাদরের মালিককে তা তাদের কেউই জানে না। অজানা মালিকের সে বিছানা চাদর নিয়ে অনুমতি না নিয়েই ছাদের খসখসে ফ্লোরে বিছিয়ে নিল চারজনে। তারপর বসে পড়ে সেভাবেই বিশ্রাম করল অনেকটাক্ষণ। অবশেষে দুপুর হতেই খিদের জ্বালায় খাবার অর্ডার করল চারজনে মিলে। খাবার আধ ঘন্টার মধ্যে চলেও আসল। তারপর খাওয়া শেষে নিধি ছাদ দেখতে দেখতেই চুইংগাম চিবিয়ে বলল, বাহ বাহ, তোদের ছাদখানা দেখছি ফুলে ফুলে ঝকঝকা করছে দোস্ত। তোর বউয়ের বিয়ের ফুল বোধ হয় এখান থেকেই কালেক্ট করা হয়ে যাবে বল। বলতে বলতেই ছাদে লাগানো কালো গোলাপ গাছটা থেকে 3টা ফুল ছিঁড়ল নিধি। ফুলগুলোও দেখতে দারুণ লাগছিল। পরপর সেগুলাকে কানে গুজে নিল নিধি। স্বচ্ছর ইচ্ছে হলো নিধির মুখটা এক চড়ে ভোঁতা বানিয়ে দিতে। খাবারের শেষ গ্রাসটা চিবিয়ে চিবিয়ে বলল, ভাবছি তোর আর সাদাফের বাসরের ফুলগুলো এখান থেকেই কালেক্ট করব। সুন্দর হবে না বল? নিধি মুখ ভেঙ্গিয়ে বলল, কি আশ্চর্য, এমন ভাবে রেগে যাচ্ছিস কেন? খারাপ কিছু তো বলিনি বল। স্বচ্ছ তখন খাওয়া শেষ করে উঠে দাঁড়িয়েছে। ছাদে মেলে দেওয়া কাপড়গুলো থেকে সাদা রঙের একটা ওড়না টেনে নিয়ে নিজের হাতটা মুছল আয়েশ করে। আর ঠিক তার পর মুহূর্তেই কেউ এসে ওড়নাটা ছো মেরে টেনে নিল। তেজ নিয়ে তার সামনেই বলে উঠল, কি আশ্চর্য, বাসার মালিক বলে কি যার তার কাপড়চোপড়কে নিজের হাত মোছার সামগ্রী বানাবেন ভাই? কি করলেন দেখেন তো, সাদা ওড়নাটা আমার। স্বচ্ছ প্রথম দফায় চুপ থাকল। নিজের অজান্তেই ভুলটা করে বসেছে সে, ওড়নাটা কার ছিল সেটাও তো সে জানত না। তবে এই মুহূর্তে এই বেয়াদব মেয়ের ওড়নায় হাতের হলুদ হলুদ ছাপ দেখতে খারাপ লাগছে না তার, বরং আনন্দ হচ্ছে। ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আপনি যে তখন বেয়াদবি করলেন এর জন্য এটাই প্রাপ্য। কাজটা আমি অজান্তে করলেও এটা আপনার ওড়না শুনে এখন খুশি লাগছে। সুহা এই পর্যায়ে খেপা বাঘিনীর মতো তাকালো, যেন একটু হলেই গিলে ফেলবে স্বচ্ছকে। রাগে নাক ফুলে উঠছে মেয়েটার। রাগে কাঁপতে কাঁপতেই বলে উঠল, ওটা আমার পছন্দের ওড়না ছিল, আপনাকে আমার ইচ্ছে করছে ছাদ থেকে ফেলে দিতে এখন। স্বচ্ছ ঠিক সুহার মতো করে রাগ দেখালো না, তবে হেসে হেসেই বলল, আমার ও ইচ্ছে হচ্ছে। এদিকে আসুন, কোলে তুলে ছাদ থেকে ফেলে দিই আপনাকে। সুহা দ্বিগুণ তেতে গেল। হাত দিয়ে ঘুষি দেখিয়ে বলে উঠল, এতই সহজ? মেয়েরে মুখ ভেঙ্গে দিব। স্বচ্ছ এবারেও হাসে। দেখতে পাতলা চিকন এইটুকু মেয়ে কিনা তার মুখ ভেঙ্গে দিবে? হেসেই সুধাল, তাই নাকি? শক্তিতে পারবেন আমার সাথে? অতটাও দুর্বল ভাবার কারণ নেই। ক্যারাটে পারি, ক্যারাটে। কথাটা বলেই স্বচ্ছর মুখের দিকে ধারালো দৃষ্টিতে তাকিয়েই সজোরে ঘুষি বসাল স্বচ্ছর পেটে। ভ্রু নাচিয়ে বলে উঠল, এবার বলুন, ঘুষিটা কেমন ছিল? স্বচ্ছ না তো ব্যথায় নাক মুখ কুচকাল, না তো ব্যথায় পেট চেপে ধরল। উল্টো সুহার কথা শুনে পেট ফাটা হাসিতে ফেটে পড়ল। সুহা তাকিয়ে দেখে, একটা ছেলে এতটা সুন্দর হাসে কেন? নাকি তার কাছেই এতটা সুন্দর বোধ হচ্ছে? সুহার বুক চিনচিন করে। বুকের ভেতর হৃদস্পন্দন আন্দোলিত হয়ে সুধায় ছেলেটা মারাত্মক হাসে, সাথে দৃশ্যমান ছেলেটার টেরাবাঁকা ঝকঝকে সাদা দাঁতগুলো। সুহার বুকে হৃদস্পন্দন বাড়ছে। সামান্য একটা ছেলে তাকে তার সৌন্দর্য দিয়ে কাবু করে ফেলছে। নিজের এহেন অবনতি আর দুর্বলতা দেখে নিজেরই ঘৃণা হলো। পরমুহূর্তেই দাঁত মুখ শক্ত করে নজর সরাতেই কানে এল স্বচ্ছর হাসুজ্জ্বল স্বর, এই পাটকাঠি ঘুষিতে আমি ভয় পেয়ে যাব মিস? যাই হোক, আপনার ক্যারাটে দেখে আমি বিস্মিত মিস, ক্যারাটে পারা ম্যাম। সুহা আবারও রাগী চাহনিতে চাইল। হাত চালিয়ে স্বচ্ছর মুখ বরাবর একটা ঘুষি দিতে চাইতেন, স্বচ্ছ সরে গেল। চাপা হেসে বলে উঠল, থাক থাক, নিজের এনার্জি খরচ করবেন না, ফোসফোস করে আপনি মেয়ে। আমি তো আর মারামারিতে আপনার সাথে লাগতে যাব না বলুন। তার চেয়ে মনে মনে নিজেকে বিজয়ী ধরে সুখী হন। সুহা ফোসফোস করছে তখনও। রাগে নাক ফুলিয়ে নিয়ে স্বচ্ছর দিক থেকে নজর সরাতেই চোখে পড়ল নিধির কানে গোজা 3-3টে কালো গোলাপ। সুহার চোখ মুহূর্তেই গেল কালো গোলাপ গাছটায়। তার নিজের গাছ অনুমতি না নিয়ে ফুল ছেড়াতে মেজাজ আরেক দফা খারাপ হলো। নিধির দিকে তেজ নিয়ে চেয়ে থেকে একদম নিধির সামনে গিয়েই দাঁড়ালো। কানে গুজে থাকা 3-3টা গোলাপি একটানে নিজের হাতে নিয়ে বলে উঠল, এই যে হাসতে হাসতে ফেটে পড়া পাগলের প্রেমিকা, আমার গাছের ফুল ছিঁড়েছেন কেন? কয়টা ছিঁড়েছেন? ছেঁড়ার আগে অনুমতি নিয়েছেন হুহ? আচমকা নিধি এই মেয়ের কাণ্ড দেখে ভড়কে গেল। মনে মনে সুহাকে ভয়ও পেল সে। না জানি তাকেও স্বচ্ছর মতো করে ঘুষি বসিয়ে দেয় যদি। নিধি শুকনো ঢোক গিলল। অনুমতি যে নেয়নি তা না বলে উল্টো বলে বসল, আমি ছিঁড়িনি তো। স্বচ্ছ ছিঁড়ে দিয়েছে আমায়, এটা ওর নিজের বাসা না? তাই ও নিজেই ছিঁড়ে কানের গুজে দিয়েছে আমায়। সুহার মেজাজ চরম লেভেলে পৌঁছানোর জন্য বোধ হয় এই কয়েকটা কথাই যথেষ্ট। স্বচ্ছর দিকে খেপা বাঘিনীর মতো এক নজর তাকিয়ে পরবর্তীতে আবার তাকালো নিধির দিকে। টানটান স্বরে বলে উঠল, বাসা উনার হলেও ফুল তো উনার না। ফুল যেহেতু ছিঁড়েছেন, ফুলের দাম দিন আপু। না হলে ফুল আবার গাছে জোড়া লাগিয়ে দিন। নিধি এবারে অসহায় স্বরেই বলল, কি করে লাগাবো?
ছিঁড়ে ফেললে লাগানো যায় নাকি? তাহলে টাকা পরিশোধ করুন। পার পিস 50 টাকা। স্বচ্ছ এগিয়ে এল। কচকচে একটা নোট সুহার দিকে এগিয়ে দিয়ে বলে উঠল, 3টা ফুল ছেঁড়া হয়েছে। 1000 টাকা দিলাম। আশা করি স্যাটিসফাইড আপনি? স্বচ্ছ ভাবল এই মেয়ে টাকা পেয়ে খুশি হয়ে ভৌ দৌড় দিবে। অথচ হলো না। উল্টো টাকা না নিয়েই বলল, না খুচরোই 150 টাকা দিবেন। এখানে আপনার বল্লকিপোনা দেখতে দাঁড়িয়ে নেই ভাই। সাদাফের এবারে হাসি আসল বন্ধুর এহেন অপমান আর সুহার হাবভাব দেখে। স্বচ্ছর কানে ফিসফিসিয়ে বলে উঠল, কি বেয়াদব মেয়ে দোস্ত, তোর একটুও সম্মান দিচ্ছে না দেখ। সাদাফ কথাটা কানে কানে বললেও ঠিক কানে কানেই কথাটা আবদ্ধ থাকলো না, এসে গেল সুহার কানেও। সুহা কটমট করে সাদাফের দিকে তাকাতেই সাদাফ ভয় আমতা আমতা করে বলে উঠল, শুনুন আমার কাছে খুচরো আছে। দিচ্ছি দাঁড়ান। কথাটুকু বলেই মুহূর্তেই 150 টাকা এগিয়ে দিয়ে বলল, নিন 150 টাকাই আছে। সাদাফ এগিয়ে দিল টাকাটা। সুহা নিল। হুঁশিয়ারি দিয়ে বলে গেল, গুড, নেক্সট বার আমার গাছে হাত দিলেও হাত কেটে ফেলবো। মাইন্ড ইট। কথাটুকু বলেই চলে যেতে যাচ্ছিল সুহা। নিধি ফ্যালফ্যাল করে তাকিয়ে বলল, দোস্ত, টাকা নিল, ফুলগুলো দিল না তো? স্বচ্ছ গুরুত্ব না দিয়ে বলল, ওই ফুল এতটা প্রয়োজনীয়ও না, বাদ দে। সুহা শুনল। পা ঘুরিয়ে এসে স্বচ্ছদের সামনে দাঁড়িয়ে নিজের ওড়নার সাথে সাথে মেঝে থেকে বিছানা চাদরটাও আকরে নিল, অপর হাতে ফুলগুলো এগিয়ে সাদাফকে, নিধিকে আর আবিরকে একটা করে গোলাপ দিয়ে বলল, আপনাদের ফুল নিন। টাকাগুলো ফুলের বিনিময়ে নি ফুল ছেঁড়ার বিনিময়ে জরিমানা নিয়েছি আপু। আর ফুলগুলো ফ্রিতেই দিলাম। আর হ্যাঁ, ওড়না বিছানা চাদর ময়লা করার শোধা তুলে রাখলাম, সুযোগ বুঝে নিয়ে নিব। কথাগুলো টানটান স্বরে বলেই সুহা চলে গেল। আবির কালো গোলাপটার দিকে চেয়ে থেকেই মিনমিন স্বরে বলল, দোস্ত, কি ডাকাত মেয়ে রে এই মেয়ে, কোন বাপের মেয়ে? কোথায় থেকে উদয় হলো বাপরে বাপ। পর মুহূর্তেই আবার বলল, তবে ভালো আছে, কি সুন্দর গোলাপ দিয়ে গেল আমাদের, শুধু স্বচ্ছকেই দিল না। একটু আগে অবধি দেখলাম স্বচ্ছর বউই অবহেলা করছে স্বচ্ছকে, এখন দেখছি অন্য মেয়েরাও স্বচ্ছকে পাত্তা দিচ্ছে না। কাহিনী কি মামা? তোর সৌন্দর্য কমে যাচ্ছে নাকি বলতো? স্বচ্ছ আবিরের কথাটায় পাত্তা না দিয়েই বিড়বিড়িয়ে বলল, পড়ে আছি এক ঝামেলায়, যোগ হয়েছে আরেক ঝামেলা। এই মেয়ের বিষয় পড়ে আগে বাসার লোক আর আমার না দেখা বউ কবে আসবে তা ভাবি। বিকাল অবধি সময়টা স্বচ্ছদের ছাদেই কাটল। তারপর যখন শীতল হাওয়ায় চোখ বুঝে বুঝে আসবে ঠিক তখনই ছাদে এল পিনপিনে শরীরের অষ্টাদশী এক মেয়ে। সাদাফ সে মেয়েকে দেখেই স্বচ্ছকে ঠেলে দিল, ইশারায় বুঝাল এই মেয়েকে। অথচ তার আগেই মেয়েটা তাদের দিকে ঝুঁকে স্বচ্ছকে বলে উঠল, ভাইয়া, কতক্ষণ হলো এসেছিস? ভাগ্যিস ভাবি বলল তুমি এসেছ, না হলে তো তোমায় আরো অপেক্ষা করতে হতো। স্বচ্ছ ভালোভাবে তাকালো। মেয়েটা তার ছোট বোন সিয়া। এত বছরে 2বার দেখেছে সে বোনকে। কাও বোনের জন্মদিনে লুকিয়ে উইশ করেছিল বলে স্বচ্ছ ছোট বোনকে দেখে আনন্দে উচ্ছ্বাসিত হবে নাকি দুঃখে কপাল চাপড়াবে বুঝে উঠল না। বলল, তোর ভাবি বলেছে? বাহ বাহ, কবে থেকে এত ভালো হলো তোর ভাবি? সিয়া ভাবির পক্ষ নিয়ে বলে উঠল, ভাবি খারাপই বা কবে ছিল ভাইয়া? তুমিই তো রেখে চলে গেলে ভাবিকে। স্বচ্ছ মানল না। অদৃশ্য রাগ নিয়ে বলল, বিয়েতে প্রথম দফায় অপমান করেছিল তোর ভাবি, এক মুহূর্তেই বিয়েটা নাকচ করে দিয়ে সবার সামনে আমার সম্মানের 12টা বাজিয়ে দিয়েছিল ওই মেয়ে। সেই জন্য তুমিও তো ভাবির সম্মানের 12টা বাজালে, তাই না? শোধবোধ তো হয়েই গেল বলো? হয়নি? ওই মেয়ে এখনো তোত্তারামি করে, বেশি ভাব দেখায়, এত ভাব পছন্দ হচ্ছে না আমার। সিয়া হতাশ হয়ে বলে, তোমার পছন্দ হয়ে কি হবে? ভাবি তো অন্য কারোর বউ হয়ে যাবে, তাই না? তুমি কেবল এখন ডিভোর্সটা দিবে। স্বচ্ছ তিরিং করে উঠে দাঁড়ালো। বলল, বললেই হলো? তাহলে কি করবে? ওই মেয়ে যাতে সব অ্যাটিটিউড ড্রেনে ফেলে আমার প্রেমে ডুবে মরে সেই ব্যবস্থা করব। কৌশলে। সিয়া সরু শ্বাস টেনে বলে, তারপর আবার ছেড়ে যাবে? স্বচ্ছ রাগে না বোনের উপর। তবে ফোন বের করে কতগুলো হাত ধরাধরি এই সেই ছবি দেখালো, যেগুলোতে হাতের মালিকদের না দেখা গেলেও বোঝা যাচ্ছে একটা মেয়ের হাত, একটা ছেলের হাত। দেখিয়ে বলল, দেখ তোর অতি ভালো ভাবির কাজকারবার, গত 2 মাস যাবৎ কোন ছেলের হাত ধরে ধরে ছবি পাঠিয়েছে আমায়, কোন ছেলের থেকে ফুলও নিয়েছে, কোন ছেলের সাথে ডেইটে গিয়ে কফি খাচ্ছে, সব ছবি পাঠিয়েছে। এসব করে জ্বালানোর মানে কি? বল। নিশ্চয় ভাবি তোমাকে ভুলে অন্য কারোর প্রেমে পড়েছে, এটা বুঝাচ্ছে। স্বচ্ছ রাগ ফুঁসে বলল, ডিভোর্স দিবে বলেছে ওই মেয়ে আমাকে। সাহস কত? সিয়া বলে, খারাপ কি? তুমি তো আর সংসার করার জন্য বিয়েটা করনি তখন, তাই না? তাই বলে আমায় প্রত্যাখ্যান করবে? এত সাহস? সিয়া ভাইয়ের পক্ষ নিল না, বরং উত্তরে বলল, অতটাও সাহস দেখায়নি ভাইয়া। নেহাতি তুমি মানতে পারছো না বিষয়টা, তাই এখন বাসায় চলো।
এই বিষয়ে আমরা পরে কথা বলবো। স্বচ্ছ কৌতূহল নিয়ে বলল, বাসায় কি ওই মেয়েও আছে? থাকলে আমি এক্ষুনি গিয়ে ওই মেয়ের গালে চর বসাব আর ওর সাহসের তারিফ জানাবো। ভাবি তো আমাদের সাথে একসাথে থাকে না ভাইয়া। তাহলে কোথায় পাবো ওই মেয়েকে আমি? সিয়া মনে মনে হাসল। আজ তার ভাই ভাবির সম্পর্কটা অন্য রকম থাকলে সেই সবচাইতে বেশি খুশি হতো। বলল, ভাবির যখন ইচ্ছে হবে নিজেই তোমার সামনে আসবে ভাইয়া। এখন বাসায় চলো। কথাটুকু বলেই আবার স্বচ্ছর বন্ধুদের উদ্দেশ্যে শুধাল, আর এই যে ভাইয়ার অপদার্থ বন্ধুরা, আপনারাও চলুন। কথাটুকু বলেই সিয়া পা বাড়াল। পিছু বাকি চারজনও পা বাড়াল। আবির ফিসফিস করে বলল, তোর বোন আমাদের অপদার্থ বলল দোস্ত? এইটুকুন মেয়ে আমাদের অপদার্থ বলল? সিয়া শুনল কথাটা। পিছু ফিরে আবিরের দিকে চেয়ে বলল, আছেনি তো অপদার্থের মতো? কি বলবো আর বলুন? পদার্থ হলে তো বন্ধুকে এতদিনে একটু হলেও বুঝাতেন তাই না? বয়সে নিজেদের চাইতে এত ছোট মেয়ের থেকে এমন অপমানজনিত কথা শুনে মুখ চুপসে গেল আবিরের। স্বচ্ছকে বিড়বিড়িয়ে বলে, তোর জন্য আমাদেরও অপদার্থ বলল শালা। রাত প্রায় 2টো, স্বচ্ছ ঘুমায়নি তখনও। নিজের বাকি 2জন বন্ধুকে বেঘোরে ঘুমোতে দেখে বেকনিতে গেল সে। একটা সিগারেটে আগুন ধরিয়ে ঠোঁটে গুজতে নিতেই কানে এলমেলি মিহি স্বরে গান, সাথে গিটারের সুর। স্বচ্ছর কেন জানি না সিগারেটের নেশার থেকেও মেয়েলি কণ্ঠে সে গানটা শুনতেই ভাল লাগল। চোখ বুঝে শুনল। ফুল যে গাছে ধরে সেদিকে তাকিয়ে। বিশাল উচ্চতা ডিঙিয়ে লাফ দিয়ে বল ছিঁড়ে। আনো না হলে যাব ছেড়ে। কোনো সাড়া ছাড়া দরজার হাতল চেপে। চট করে মুচড়ে দিয়ে আমাকে দেখে বল যাবে? নাকি নিয়ে যাব তাকে সাথে? খপ করে আমার ঘাড়টা ধরে নিজের কাছে টেনে নিতে। কি বাধা হয়ে দাঁড়িয়েছে? না দেখে শুনে কিছু জানিয়ে নিজে আড়ালে লুকালে আমাকে তুমি ডুবালে। আমি কার পিছে? নিজের জন্য যাব খেটে? তোকে বলেছে যেতে কে? অন্যের জন্য মোমবাতি পানিতে না দিয়ে শুকাতে। নিজের চোখের সামনেই নিজের বউয়ের হাতে চকচকে সোনার আংটি পরাচ্ছে পাত্রপক্ষ। এহেন দৃশ্য দেখে স্বচ্ছর দাঁত কিরমির করল। কয়েক পা এগিয়েই লম্বা ঘোমটা টেনে বসে থাকা মেয়েটাকে টেনে দাঁড় করাল। হাত থেকে সোনার আংটিটা ছুঁড়ে ফেলতে নিয়েই বাবা মার উদ্দেশ্যে বলে উঠল, বউটা কার আব্বু? স্বচ্ছর বাবা ছেলের এমন রূপ আশা না করলেও মনে মনে এমন কিছু হবে ভাবছিল বোধ হয়। ছেলের এহেন কাণ্ড দেখে হাসিও এল তার। তবুও বলল, বউটা তোমারই এমন করে আমি বলতে পারছি না স্বচ্ছ। কারণ তুমি তো আর তাকে বউয়ের কোন মর্যাদা দাওনি তাই না? কেবল বিয়েটাই করেছিলে। স্বচ্ছ রেগে আছে। ফর্সা মুখটা লাল হয়ে গেছে। অতিরিক্ত রাগের দরুন ফর্সা খাড়া নাকটার অগ্রভাগও লাল ঠেকেছে। হিসহিস করতে করতে বলল, সে যাই হোক, বিয়েটা যেহেতু হয়েছে বউটাও নিশ্চয় আমারই। আর সে বউকেই আমাকে না জানিয়ে না শুনিয়ে অনুমতি না নিয়ে বিয়ে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলে কোন সাহসে আব্বু? স্বচ্ছর বাবা এবারে গম্ভীর স্বরে উত্তর করল, এই ছাড়া কি সিদ্ধান্ত নেওয়া যেত? তুমি যে বাসায় ফিরে সংসার করবেই তার তো কোন নিশ্চয়তা ছিল না স্বচ্ছ। এমনকি আজ যে বাসায় ফিরলে কাল যে আবার হুট করে বাসা ছেড়ে চলে যাবে না, এটারও নিশ্চয়তা নেই আমাদের কাছে। তুমি চিরকাল নিজের মন মতোই চলেছ। স্বচ্ছ সরু শ্বাস ফেলে এবারে যেখানে সেখানে সবাই হাতে ধরিয়ে তাকে নিজের দোষগুলো ধরিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে সে দোষী, অথচ তার বউ কিছু বলছে না। এতটা শান্ত তার বউ। স্বচ্ছ তাকালো লাল শাড়ি পরা মেয়েটার দিকে, যাকে সিয়া একটু আগেই তার বউ বলে জানিয়ে এসেছে। স্বচ্ছ এক ধমকে বলল, এই মেয়ে। ধমকটা দিয়েই মেয়েটার ঘোমটা ফেলল। অথচ মেয়েটা ভয় পেয়ে আছে তার ধমক শুনে। মুখ চোখে তা স্পষ্ট। স্বচ্ছর কেন জানি বিশ্বাস হলো না এটাই তার বউ। 2 পা পিছিয়ে জিজ্ঞেস করল, কে আপনি? বিনিময়ে সে কোনোভাবে উত্তর করল, সুহা মানে সুহাইবা। স্বচ্ছ বিশ্বাস করল না। শক্ত স্বরে বলল, আমি সুহাসিনীর কথার ধরন চিনি। আপনি যেই হন, তবে সুহাসিনী যে নন তা বুঝা আমার জন্য খুব একটা কঠিন বিষয় নয়। কথাটুকু বলেই হনহন করে চলে গেল নিজের রুমে। নিজের অপদার্থ বন্ধুদের রুমে চিত হয়ে মোবাইলে ডুবে থাকতে দেখে দ্রুত পায়ে বেকনিতে গেল। সুহার নাম্বারটায় কল দিল তৎক্ষণাৎ। ওপাশ থেকে সুহাও কল তুলল। স্বচ্ছ সঙ্গে সঙ্গেই ডাকল, সুহাসিনী। সুহা চোখ বুঝে। এই ডাকটা তার অতি অপ্রিয় হয়েও ভীষণ রকমের প্রিয় রয়ে গেছে। প্রথম প্রথম সুহা নামটাকে টেনে সুহাসিনী ডাকত স্বচ্ছ। 4 বছর পেরিয়ে গেলেও স্বচ্ছর মুখে ডাকটা এখনো আছে। তবে আগের মতো আনন্দ হয় না সুহার। আগে যেমন ফোনের অপর প্রান্ত থেকে ডাকটা শুনলেই তার হৃদয় আন্দোলিত হতো, এখন তেমন হয় না। তবুও নরম গলায় বলল, একটা সময় সুহাসিনী নামটা আমি খুব আগ্রহ নিয়ে শোনার অপেক্ষায় থাকতাম অস্বচ্ছ সাহেব। অথচ আজকাল আর এই নাম শুনলে বিশেষ কোন অনুভূতি হয় না আমার। স্বচ্ছ নাক লাল করে তখন বলল, সে কারণে নাকে দড়ি দিয়ে ঘুরাতে চাইছো আমায়? সুহার হাসি এল। বলল, কি বুঝে এই কথা? তোমার বদলে অন্য মেয়ে বসিয়ে আমার সামনে এঙ্গেজমেন্ট করিয়ে কি বুঝাতে চাইলে?
নিজে যখন আসবে না অন্যকে দিয়ে নাটক করাচ্ছ কেন? সুহা উত্তর দেয়, নাটকটা আমি অ্যারেঞ্জ করিনি, আপনার আব্বা আম্মা করেছে। আপনি বিষয়টায় ইন্টারেস্ট দেখাবেন কিনা তা দেখার জন্য। তুমিই আসতে তাহলে মেরে মুখটা ভোঁতা করে দিতাম। সুহা তাচ্ছিল্য করে বলল, আমি আপনার জন্য অতটা মরিয়া নই যে ড্যাং ড্যাং করে আপনার সামনে হাজির হতাম। অস্বচ্ছ স্বচ্ছ এবারে চুপ থাকে। অনেকটা সময় পর শান্ত কণ্ঠে বলে, আমি তোমার গানের গলা চিনি সুহাসিনী। আগে প্রায়শই গান রেকর্ড করে পাঠাতে তুমি। সুহার এই মুহূর্তে টনক নরল। এত সব সতর্কতার মাঝেও একটা ভুল ইতোমধ্যে করে বসেছে বুঝতে পেরেই সন্দেহী স্বরে বলল, তো? স্বচ্ছ কপালে হাত দিয়ে স্লাইড করতে করতে বলল, রাতে গান গেয়েছিলে। নিচ থেকে আসছিল মেয়েলি গলাটা। আমি ভুল না হলে তুমি নিচের ফ্ল্যাটেই থাকো তাই না? সুহা এড়িয়ে গেল, বদলে বলল, হুট করে আমায় নিয়ে মস্তিষ্ককে এতটা চাপ দিচ্ছেন? কারণ কি? দেখা করতে চাইছি। আমি বাসায় ফিরেছি মূলত তোমাকে জব্দ করতে সুহাসিনী, তোমার অবাধ্যকতার শাস্তি দিতে। সুহার কণ্ঠ নরম হল, দীর্ঘশ্বাস টেনে বলে, একটা ভুল কয়বার করব স্বচ্ছ? একবার তো জব্দ হয়েছিলামই, বাধ্য হয়েছিলাম আপনার প্রেমে। এখন তো আমি আর সে বোকা মেয়েটি নেই। আপনি ভুলাতে চাইলেও এবারে ভুলব না আমি। স্বচ্ছ শক্ত স্বরে জানালো, আমার জেদ অনেক, আমি আমার সব জেদ পূরণ করেই ছাড়ি। সুহা কণ্ঠ দ্বিগুণ শক্ত করে বলল, সাথে খুব ইগো তাই না? এতটাই ইগো যে একটা মেয়েকে অপমানে জর্জরিত করেও আপনার শান্তি মিলছে না। স্বচ্ছ জিভ দিয়ে ঠোঁট ভেজায়। সত্যিই সে ইগোর কারণেই সুহার পেছনে পড়েছে। এমনকি এখনও ইগোর কারণেই সুহার পেছনে পড়ে আছে, সুহাকে নিয়ে ভাবছে এতটা। ছোটশ্বাস ফেলে বলল, যে সুহাসিনী আমার প্রেমে মরিয়া ছিল সে সুহাসিনীর এতটা অ্যাটিটিউড সহ্য হচ্ছে না আমার। আপনার সহ্য হওয়ার মতো চলতেও যে আমি বাধ্য নই। আপনি জানেন, আমি আপনাকে হৃদয়ের সবটুকু দিয়ে ঘৃণা করি অস্বচ্ছ সাহেব। স্বচ্ছ গাল ফুলিয়ে শ্বাস ফেলল। চিরচিরে রাগ জমল মস্তিষ্কে। তার মুখের উপর স্পষ্ট কথা বলাতে তার রাগ ক্রমশ বাড়ছেই মনে হলো। কণ্ঠে শীতল রাগ মিশিয়ে বলল, ঘৃণা করো আর যাই করো, আমি বিনা অন্য কারোর সাথে মিশবে না। এটা আমাকে শান্তি দেয় না। সুহা কৌতূহল নিয়ে শুধাল, কেন? আমি যতদূর জানি আপনার মনে তো আমার জন্য একটুও অনুভূতি ছিল না স্বচ্ছ। তাহলে স্বামী নামক সম্পর্কের অধিকারবোধ থেকেই শান্তি পাচ্ছেন না নাকি? স্বচ্ছ দাঁতে দাঁত চিবিয়ে বলে উঠল, ইগো থেকে, স্রেফ ইগো থেকে আমার কোন দিকে কম আছে? আমার বউ কেন অন্যের দিকে ঝোঁকার সাহস করবে? নাকি শারীরিক চাহিদা মেটাতে হুহো? সুহা নাক মুখ কুচকাল, তেজ নিয়ে বলে উঠল, ছি, সাধে কি আপনাকে অস্বচ্ছ ডাকি? মনটাই তো অস্বচ্ছ আপনার। স্বচ্ছ রাগ নিয়ে বলল, আমি সিরিয়াসলি বলছি সুহাসিনী, বাসায় এসেছি, বউ খুঁজছি। এমনি এমনি নিশ্চয় নয়। চোখের সামনে সরাসরি কোন ছেলের সাথে মিশতে দেখলে খুব খারাপ হবে তোমার সাথে। সুহা হাসে মনে মনে, মুখে বলে, আমি কিন্তু 4 বছরে একটাবার কল মেসেজ করে বলিনি যে কোন মেয়ের সাথে মিশবেন না, কোন মেয়ের দিকে ঝুঁকবেন না। তবুও মিশেছেন, তাহলে কি ধরে নিব আপনিও শারীরিক চাহিদাটা নেই? কার দিকে ঝুঁকেছি আমি? সুহা ফোড়ন কেটে বলে উঠল, কারোর দিকেই ঝুঁকেননি এটা বললে বিশ্বাস করা যায়? সঙ্গেই তো এনেছেন এক সুন্দরী ললনাকে। স্বচ্ছ গম্ভীর স্বরে উত্তর দিল, ললনাকে সঙ্গে করে আনলেই ললনার সাথে সম্পর্ক হয়ে যায় না সুহাসিনী? সুহা যদিও মানল না কথাটা, তবুও অন্য প্রসঙ্গে বলল, এতদিন ফিরেননি, এখন এতদিন পর এসেছেন কেন? কোন উদ্দেশ্যে? স্বচ্ছ বলল, শেষ 2 মাস জ্বালিয়ে মারছিলে তুমি। ছন্নছাড়া জীবন কাটানো আমাকে হুট করেই মনে করিয়ে দিলে যে আমি বিবাহিত, অথচ বউ সামলাতে পারছি না। তারপর দিনরাত কোন পরপুরুষের সাথে কাটানো মুহূর্ত শেয়ার করে করে আমার মগজে শিরশিরে রাগ জমিয়ে দিয়েছ। এখন এই রাগ না মেটানো অবধি শান্তি পাচ্ছি না। ঈষৎ ইগো হার্ট হলো বুঝি? স্বচ্ছ হাসে এবারে, বলে, তুমি খুব চালাক সুহাসিনী। খুব ভুল না হলে তুমি জেনে শুনেই আমার ইগো হার্ট করেছ, মস্তিষ্কে তোমার চিন্তা ঢুকিয়ে দিয়েছ, যাতে আমি তোমার জন্য মরিয়া হয়ে যাই। রাইট? বুঝলেন যখন আবার ছুটছেন কেন তাহলে? স্বচ্ছ এবারেও হাসে ঠোঁট বাঁকিয়ে বলে, কারণ তুমি যে চালটা দিয়েছ আমি তার বিপরীত চালটাই চালব, আরও সুকৌশলে। স্বচ্ছ কল রেখে মুখে সিগারেট গুজেছে। চোখ বুঝে বার কয়েক চেষ্টা করল সুহার প্রতিচ্ছবি কল্পনা করতে। মেয়েটা কেমন হবে দেখতে? খুব সুন্দরী, মায়াবী, চোখজোড়া কেমন দেখতে? স্বচ্ছ ভাবতে লাগলে আপাদমস্তক সুহাকে নিয়েই। অথচ কোন প্রতিচ্ছবি সরাসরি তার কল্পনায় ধরা দিল না। স্বচ্ছ হতাশ হয়ে শ্বাস ফেলে। পরমুহূর্তে নিজেই চমকে উঠে। যে মেয়েকে সে নিজেই অবহেলায় মুড়ে দিয়ে ফেলে গিয়েছিল, সে মেয়ের জন্য 2 মাসে সে এতটা মরিয়া হয়ে উঠছে কেন? শুধুই ইগোর কারণে? নাকি অধিকার বোধের কারণে? নাকি সে জেলাস? স্বচ্ছ নিজেকে নিজেই প্রশ্ন করতে গিয়ে কানে আসে আবিরের গলা, তুই ভালোবাসিস মেয়েটাকে?
এত কেন রাগ জন্মে তোর মেয়েটার প্রতি? স্বচ্ছ শুনল। ঠোঁটের সিগারেটটা অবহেলায় ফেলে দিয়ে পা দিয়ে ফিসে ফেলে বলল, বুঝতে পারছি না দোস্ত। হুট করেই মেয়েটা কি করে ফেললো বুঝতে পারছি না। মেয়েটা আমায় অবহেলা করে অন্য কারোর সাথে ঘুরছে ফিরছে ভালোবাসছে এটা ভাবলেই রাগ হচ্ছে আমার। মানতে পারছি না। আবির শুনল। এগিয়ে এসে কিছু বলবে তার আগেই সেখানে এলসিয়া। হাতে দুটো কফির মগ। একটা আবিরের হাতে অন্যটা স্বচ্ছর হাতে দিয়েই সে বলল, ছোটবেলা থেকেই ভাইয়া নিজের জিনিস নিয়ে ওভার পসেসিভ, তাই নিজের বউ অন্যের হয়ে যাচ্ছে মানতে পারছে না এটা। এটা শুধুই ভাইয়ার জেদ। আবির ফ্যালফ্যাল করে তাকিয়ে শুধাল, জেদ? তাহলে কি ভালোবাসা? স্বচ্ছ এবারে উত্তরে বলে উঠল, যাকে কখনো দেখিনি তাকে কি করে ভালোবাসবো? পাগল নাকি? আমি শুধু মেয়েটাকে জব্দ করতে চাইছিলাম। তাই তো এসেছি। কিন্তু এখন মনে হচ্ছে মেয়েটাই আমাকে বারবার নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে। চালাক মেয়ে। সিয়া হাসে। যেতে যেতে বলে উঠে, দেখো ঘুরতে ঘুরতে আবার ভালোবেসে ফেলো কিনা। স্বচ্ছ সঙ্গে সঙ্গেই উত্তর করল, অসম্ভব। সিয়া বেলকনি পেরিয়ে চলে গেছিল। ভাইয়ের মুখে অসম্ভব কথাটা শুনে আবার ঘাড় কাত করে বলে গেল, সম্ভব ভাইয়া সম্ভব। তখন রাত 11টা। স্বচ্ছর ফোনে হুট করেই মেসেজ এল। সাথে হোয়াটসঅ্যাপে দুটো ছবিও এল। স্বচ্ছ সঙ্গে সঙ্গেই দেখল সুহার মেসেজ। কোন এক ছেলে মেয়েলি হাত ধরে অতি যত্নে চুড়ি পরিয়ে দিচ্ছে এমন দুটো ছবি যাতে কেবল হাতগুলোই দৃশ্যমান, কিন্তু মুখ নয়। স্বচ্ছ এমন ছবি পেতে পেতে অভ্যস্ত। বরাবরের মতো এবারেও তার রাগ হলো। চিরবির করল মস্তিষ্ক। সুহা ছবির সাথে সাথে মেসেজে লিখল, সন্ধ্যায় ওর সাথে দেখা হয়েছিল। চুড়ি কিনে পরিয়ে দিয়েছে দেখুন। এতক্ষণ ওর সাথে রিকশায় ঘুরে আধ ঘন্টা আগেই বাসায় আসলাম বুঝলেন। ইসস কত সুন্দর চুড়িগুলো। স্বচ্ছ পুরো মেসেজটা পড়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। একই বিছানায় আবির আর সাদাফও ছিল। তিনজনের এক রুমেই থাকার ব্যবস্থা। আর নিধি সিয়ার সাথে সিয়ার রুমে ঘুমায়। স্বচ্ছকে হুড়মুড় করে বিছানা ছেড়ে চলে যেতে দেখেই আবির আর সাদাফ একসঙ্গেই বলে উঠল, কি আশ্চর্য, তুই এমন লাফ মেরে কোথায় যাচ্ছিস? টয়লেট পেয়েছে তোর? স্বচ্ছর ইচ্ছে হলো সাদাফ আর আবিরের নাক বরাবর ঘুষি দিতে। দাঁতে দাঁত চিবিয়ে বলে উঠল, নিচের ফ্ল্যাটে যাচ্ছি শালা, যেখানে আমার না দেখা বউটা থাকে। রাত 11টায় দরজায় টোকা পড়াতেই বাসার ভেতরে থাকা 4জন মেয়েই ড্যাব করে চাইল। সুহারা এই ফ্ল্যাটে মোট মিলে 5জন মেয়ে থাকে। একজন ইতোমধ্যেই নাক ডেকে ঘুমোচ্ছে। বাকি 4জন দাঁড়িয়ে ভাবছে কে দরজা ধাক্কাচ্ছে। অবশেষে দরজার ওপারে কে থাকতে পারে বুঝে না উঠে লুকিং গ্লাসে তাকাতেই দেখল স্বচ্ছ। সুহা পাশেই দাঁড়ানো ছিল। যে দেখল সে ফিসফিস স্বরে বলে উঠল, এটা তো দুলাভাই জেনে গেছে নাকি তোর ঠিকানা? যে বলল সে মেয়েটা হলো সেই যাকে তখন লাল শাড়ি পরিয়ে স্বচ্ছর সামনে হাজির করা হয়েছিল। নাম নিতু। সুহা স্বচ্ছর আসার খবর পেয়ে ছোট শ্বাস ফেলল। 4জনের কানেই কিছু একটা বলে দিয়ে দরজা খুলল। সম্মুখে স্বচ্ছকে দেখে নিয়ে বলে উঠল তেজি স্বরে, আশ্চর্য, অভদ্রের এত রাতে যুবতী মেয়েদের বাসায় এসে দরজা ধাক্কাচ্ছেন কেন ভাই? ভদ্রতা শেখেননি? স্বচ্ছ থতমত খেয়ে গেল। সে মোটেও জানত না এই বাসায় 4জন অবিবাহিত মেয়ে থাকে। ধারণাই করেনি এমন কিছু। তার উপর সে মেয়েটাই কথা বলছে যে মেয়েটা ইতোমধ্যেই তাদের সামনে চরম বেয়াদবির প্রমাণ দিয়ে দিয়েছে। স্বচ্ছ ভেতরে তাকালো। 4জন মেয়ের দিকে তাকিয়ে থেকে না দমে বলে উঠল, আপনাদের মধ্যে সুহাকে? সুহা স্বচ্ছর সামনে সোজাসুজিই দাঁড়ায়। ভ্রু উঁচিয়ে উত্তর করল, এখানে 4জনের নামই সুহাইবা। 4জনই সুহা। আপনি কোন সুহার খোঁজ করছেন? স্বচ্ছ কপাল কুচকায়। 4জনের নামই সুহা হয়? বিশ্বাসযোগ্য? বিরক্ত হয়ে বলল, 4জনের নাম কখনো সুহা হয়? ফাইজলামি করছেন আপনি? সুহা দ্বিগুণ বিরক্তি নিয়ে বলল, ফাইজলামি করব কেন? আপনার সাথে আমার ফাইজলামির সম্পর্ক নাকি? স্বচ্ছ সরু শ্বাস ফেলে। মেয়েটা তখনকার ওড়না নোংরা করার জন্য প্রতিশোধ নিচ্ছে ভেবে ভদ্রতার সঙ্গে বলল, দেখুন আপু, আপনার ওড়না আর বিছানা চাদর নষ্ট করার জন্য সরি বলছি। কিন্তু এখানে সুহাকে তা দয়া করে বলুন। আমার জানাটা প্রয়োজন। সুহা সবার দিকে ফিরে আবারও বলল, এই বাসায় যারা যারা থাকে তারা সবাই সুহা। আপনি ওদেরকে ওদের নাম জিজ্ঞেস করুন, ওরাই বলবে। স্বচ্ছ ছোট ছোট চোখে তাকায় সবার দিকে। যে মেয়েটাকে তখন লাল শাড়ি পরা অবস্থায় দেখেছিল অর্থাৎ নিতুকে দেখে বলল, এই আপনি তো সেই মেয়েটা যে মিথ্যে মিথ্যে বউ সাজলেন তখন। নিতু মিনমিনে স্বরে বলল, হু। স্বচ্ছ সঙ্গে সঙ্গেই প্রশ্ন ছুড়ল, আপনার নাম সুহা? হ্যাঁ। স্বচ্ছর বিশ্বাস হলো না। তবুও জিজ্ঞেস করল, সত্যি সবার নাম সুহা? নিতুর পাশে থাকা আরেকটা মেয়ে উত্তর দিল, হ্যাঁ সবাইই সুহা। আরেকজন ভেতরের রুমে ঘুমাচ্ছে। তার নামও সুহা। স্বচ্ছর মনে হলো যে ভেতরের ঘরে ঘুমাচ্ছে সেই বোধ হয় সত্যিকারের সুহা।
ঘুমানোর নাম করে হয়তো লুকিয়ে আছে। সঙ্গে সঙ্গেই বলে উঠল, তাকে দেখতে চাই, একবার ডেকে দিবেন প্লিজ। সুহা বিরক্ত গলায় বলে উঠল, ডাকা যাবে না, সে ঘুমালে 1000 জন ডাকলেও উঠে না। মিথ্যে বলছেন, আমার মনে হচ্ছে আপনারা সবাইই মিথ্যে বলছেন। হতেই পারে যে আসল সুহা লুকিয়ে আছে ঘুমানোর নাম করে। সুহার পেট ফেটে হাসি আসে, তবুও মিথ্যে রাগ দেখিয়ে বলে উঠে, কোন মিথ্যে না রে ভাই, সে সত্যিই ঘুমাচ্ছে। আপনি এবার জানতো। স্বচ্ছ রেগে গেল, নাক লাল করে সুহাকে বলে উঠল, চুপ করুন বেয়াদব মেয়ে, আপনার সাথে কথা বলছি। আপনি যে মিথ্যে বলছেন তা আমি জানি। হয় ও ডেকে এখানে আনবেন, নয়তো আমি নিজেই যাব, দেখব ও সুহাসিনী কিনা। সুহা কোমরে হাত রাখে, স্বচ্ছকে কোনভাবেই বাসায় ঢুকতে দিবে না এমন ভাবে ওর সামনে সরাসরি দাঁড়ায়, আঙ্গুল উঁচিয়ে বলে, আপনার উদ্দেশ্যই তো ভালো ঠেকেছে না ভাই, বাসায় 5-5 জন যুবতী মেয়ে। হতে পারে আপনি খারাপ কিছু করার উদ্দেশ্যে এসব ফাও নাটক শুরু করেছেন। চুপ মেয়ে, আমি আমার বউকে খুঁজছি। সুহা কিছু জানে না এমন ভাব করে বলল, কে বউ? স্বচ্ছ রেগে গেছে, চোখ মুখ দেখেই তা বোঝা যাচ্ছে। টানটান স্বরে উত্তর দিল, আপনাদের 5 জনের মধ্যেই একজন, কিন্তু পরিচয় দিচ্ছেন না। সুহা বলে, এখানে কাউকে দেখে মনে হচ্ছে বিবাহিত। স্বচ্ছ জেদ ধরা বালকের ন্যায় বলে, কিন্তু আমার বউ এই বাসাতেই থাকে, এতটুকু জানি আমি। এখন আমার বউকে আমার সামনে হাজির করবেন ব্যাস। আচ্ছা মুশকিল তো ভাই, কোন বউটাও নেই এই বাসাতে। আপনার আব্বা আম্মা কোথায়? রাত দুপুরে বাসায় এরকম বিরক্ত করলে তো আমাদের সমস্যা বলেন। এই বাসায় তো তাহলে আর থাকা যাবে না নিরাপদে আর। স্বচ্ছর ইচ্ছে হলো মেয়েটাকে একটা থাপ্পড় দিতে, রাগ হচ্ছে তার, ধমকে বলে উঠল, চুপ করুন বেয়াদব মেয়ে, বলেছি না আপনার সাথে কথা বলতে ইচ্ছুক না। এত বেশি বকবক করেন কেন? ভালো ভালোই বলুন সুহাসিনী কোনটা, না হলে আমি নিজেই আপনাদের বাসা থেকে বের করে দিব। আকস্মিক অপমানে সুহার নাক মুখ লাল হয়ে গেল। তাকে এভাবে বলতে পারল স্বচ্ছ? এভাবে? বাকি 3 জন বান্ধবী তার এহেন অপমান দেখে চাপা হাসছে, আর সুহা ফুলছে। দ্রুত মোবাইলে স্বচ্ছর নাম্বারটা খোঁজ করে সুহা, ফোন দিয়েই বলে, আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনাদের ছেলে কি শুরু করেছে বলেন তো? প্রথমত ছাদে কাপড় শুকোতে দিয়েছিলাম, গিয়ে দেখি আপনার বেয়াদব ছেলে আমার সাদা ওড়না হলুদ দাগ ফেলে দিয়েছে, ধোয়া বিছানা চাদরটাও নোংরা করে দিয়েছে। এখন শুরু করেছে অন্য নাটক, মেয়ে দেখেই বউ খোঁজা শুরু করেছে। কিসব আবোল তাবোল কারখানা বলেন তো, আমরা তো আর এই বাসায় থাকতে সেফটি ফিল করব না আঙ্কেল। আকস্মিক ছেলের নামে এহেন বিচার পেয়ে স্বচ্ছর বাবা হতবিহ্বল। ছুটতে ছুটতে লুঙ্গি পরা অবস্থায় ছুটে এলেন নিচতলায়। ছেলের হাত শক্তপোক্ত ভাবে ধরে টানতে টানতে বললেন, কি শুরু করেছ? তোমার জন্য কি এখন শান্তিতে ঘুমাতেও পারবো না স্বচ্ছ? স্বচ্ছ মুখ ভার করে উত্তর দিল, টানছ কেন এভাবে? তাহলে স্বেচ্ছায় চলো। স্বচ্ছর বাবা তবুও ছেলের হাত ধরে টানতে টানতেই নিয়ে যাচ্ছেন। স্বচ্ছ ছোট বাচ্চার মতো বাবার হাত ধরে যেতে যেতে জেদ ধরে বলল, যে মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে সে কোথায়? তাকে এনে দাও। স্বচ্ছর বাবা ছেলেকে সিঁড়ি দিয়ে উপরে টেনে উঠাতে উঠাতে বললেন, বাসায় চলো, অযথা জেদ করো না স্বচ্ছ। এটা অযথা জেদ? অবশ্যই। স্বচ্ছ ফোঁসফোঁস করে শ্বাস ফেলে বলে, আমার ইচ্ছে হচ্ছে এখন আম্মুকে তোমার থেকে লুকিয়ে রাখি, তাহলে বোধ হয় তুমি আমার অনুভূতিটা বুঝতে। স্বচ্ছর বাবা এবারে ছেলের দিকে তাকালো, গম্ভীর গলায় বলল, যখন 4 বছর আগে চলে গিয়েছিলে তখন অনুভূতি কোথায় ছিল তোমার? স্বচ্ছ বাসায় পা রেখে বলে, তখনকার কথা বাদ আব্বু, এখন আমি আমার বউকে দেখতে চাই। নিজের রুমে যাও, তোমার বউ বলেছে সময় হলে সে নিজেই তোমার সামনে এসে ধরা দিবে। আমরা তো আর তার কথার উপর জোর করতে পারি না, তাই না? এখন যাও ঘুমাও। স্বচ্ছ বাবার থেকে এহেন কথা শুনে চুপসানো মুখে বলল, ঘুম আসবে? ঘুম আসার পথ রেখেছ তোমরা? এক অসহায় পুরুষের উপর তোমরা এভাবে নির্যাতন করছো আব্বু? স্বচ্ছর বাবা চাপা হাসল যাতে ছেলে না দেখে। দরজা লাগিয়ে যেতে যেতে বলল, আমরা কিচ্ছু করছি না, তুমি যা করেছ তারই ফল এটা। স্বচ্ছ রুমে ঢুকা মাত্রই দেখতে পেল 2 জোড়া চোখ, যা কিনা তার অপদার্থ বন্ধুদের। উদ্গ্রীব হয়ে চেয়ে আছে। সে আসা মাত্রই সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ল, দেখা হলো ভাবির সাথে? স্বচ্ছ আফসোসের সঙ্গে বলে উঠল, হলো না। আবির আর সাদাফ দুজনই আগ্রহের সঙ্গে জানতে চাইল, কেন? ভাবি নেই বাসায়? আছে কিন্তু দেখা দিল না। ওরা আবারও শুধায়, মানে? স্বচ্ছ এবারে পুরো কাহিনী খুলে বলে। আবির তা শুনে হা হুতাশ করতে করতে বন্ধুর পিঠে হাত বুলিয়ে বলে উঠে, দোস্ত সমস্যা নাই, ভাবির হাতের ছবি আছে না তোর কাছে? আমরা হাত দেখে দেখে খুঁজে বের করব ভাবি কোনটা। আর হ্যাঁ, এই বুদ্ধি দেওয়ার জন্য ট্রিট হিসেবে কি দিবি তা চিন্তা করিস না। ভাবি বাদে বাকি 4 জন থেকে একটারে আমায় দিলেই হবে।
সাদাফ দুষ্টু হেসে বলল, ওই ঝগড়ুটে কিন্তু আমার হুহো। স্বচ্ছর রাগে দাঁত কিরমির করে। রুম ছেড়ে বেকনিতে যেতে যেতে সাদাফের পেটে একটা লাথি বসিয়ে বলে গেল, তোরা শালা আজীবনই একই। ঘুমা তোরা, তোদের দিয়ে কিচ্ছু হবে না। বেকনিতে এসেই স্বচ্ছ সিগারেটে আগুন ধরালো। ঠোঁটে গুজে কল দিল সুহাকে। রাগ, বিরক্ত, ব্যর্থতা সব অনুভূতির মিশ্রণ কাজ করছে, যার দরুন সুহা কল তোলা মাত্রই স্বচ্ছ বলে উঠল, সুহাসিনী, ঘোল খাওয়াচ্ছ আমাকে? সুহা কিছু জানে না এমন ভাব করেই বলল, কিসের ঘোল? উত্তরটা পেয়ে স্বচ্ছর রাগ বাড়ল বই কমল না। দাঁতে দাঁত চিবিয়েও বলল, জানো না? সুহা ফোনের অপর প্রান্তে নীরবে হাসে। বুঝতে না দিয়ে বলে, না তো, কিসের ঘোল বলুন তো? স্বচ্ছ এবারে রাগের সহিতই বলল, ফাইজলামি করছো? কখনো শুনেছ একই বাসায় পাঁচজনের নামই একই হতে? নাম একই যদিও হয়, বউ তো আর সবাই নয়। অতটা মরিয়া হলে খুঁজে বের করুন নিজের বউকে। তুমি খুব এটিটিউড দেখাও সুহাসিনী। সুহা হেসে শুধায়, এটাকে এটিটিউড বলে না অস্বচ্ছ সাহেব। তাহলে দেখা করো। দেখা করতে এতটা মরিয়া কেন? দেখা হলেই কি এমন কাজ করবেন শুনি? স্বচ্ছ রাগে দাঁত কিরমির করতে করতে বলে, প্রথমত তোমার প্রেমিককে মারার জন্য হাত নিষ্পিস করছে, সে কাজটাই সারব প্রথমে। সুহার হাসি পায়, তবুও বলে, আমার সাথে দেখা করে আমার প্রেমিককে মারবন কিভাবে? সেরকম হলে আমার প্রেমিকের সাথেই দেখা করুন। কাহিনী সলভ। স্বচ্ছ এবার ওর চুপ থাকে। অসম্ভব রাগ লাগছে তার। কেন লাগছে জানা নেই, তবে রাগে হাত পা নিষ্পিস করছে। মুখ ভর্তি সিগারেটের ধোঁয়া বাইরে ছুড়ে দিয়েই অনেকটাক্ষণ চুপ থাকে সে। সুহা চুপচাপ এই নির্বতক উপভোগ করে। অবশেষে অনেকটা ক্ষণ পর বলে, সিগারেটের গন্ধ আসছে। চুপচাপ বসে বসে কি এসবই টানেন নাকি? যাই হোক, ঘুমাবো। আপনার সিগারেটের গন্ধে ঘুমাতে পারবো না। দয়া করে ফেলে দিলে খুশি হব মি অস্বচ্ছ। সকালে ঘুম থেকে উঠতে হবে তো আমায়, তাই। শুভ রাত্রি। সুহা কল রেখে দেওয়ার পরও স্বচ্ছ সিগারেট ফেলল না, বরং সিগারেটের সংখ্যা এখন তৃতীয়তে এসে পৌঁছেছে। স্বচ্ছ নীরবে যখন নিকোটিনের ধোঁয়ায় মগ্ন, ঠিক তখনই মেয়েলি কণ্ঠে গান এল ভেসে, চাইনা ছেলে তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে তুমি কারো নও। চাইনা ছেলে তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে তুমি কারো নও। তুমি তো আমারই, জানো না, হো 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 হো। এ হৃদয় তোমারই, ওহো ওহো ও ও। তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো কিছু যে আর। পৃথিবী জেনে যাক তুমি শুধু আমার। স্বচ্ছ শুনে এক ধ্যানে হাতের সিগারেটটা অসম্পূর্ণ রেখেই পিষে ফেলে পায়ের তলায়। বিড়বিড়িয়ে বলে, এই নাকি তার ঘুমানোর নমুনা? বেয়াদব মেয়ে, ইচ্ছে করেই ঘুরাচ্ছে আমায়। কি ভেবেছে স্বচ্ছ সামান্য একটা মেয়েকে খুঁজে বের করতে পারবে না? খালি খুঁজে পাই। স্বচ্ছকে জ্বালানোর মজা হাড়ে হাড়ে বুঝাব। চিকন একটা মেয়েলি হাত। স্বচ্ছ আর চোখেই তাকিয়ে দেখল জামার আড়ালে থাকা সুহার হাতটা। সুহা এখনো আবিরের সামনে হাত মেলে দেয়নি, তবে যেভাবে আছে সেভাবেই স্বচ্ছ দেখল। ছবির হাতের সাথে মিলাতে পারল না যেন। অবশ্য ওভাবে আর চোখে দেখে বোঝা যায়। স্বচ্ছ ছোট শ্বাস ফেলতেই আবির আবারও সুহার হাত দেখার উদ্দেশ্য নিয়ে বলে উঠল, আপু, আমরা আসলে একজনকে খুঁজছি, দয়া করে আমাদের সাহায্য করুন। আপনার হাতটা দেখান প্লিজ। সুহা তখনও কানে ফোন চেপে দাঁড়িয়ে। আবিরের কথা শুনে মহা বিরক্ত হয়েছে এমন ভাব করে অবশেষে বলল, জ্যোতিষী নাকি আপনি? হাত দেখে মানুষ খুঁজে বের করতে পারেন? আবির, সাদাফ, স্বচ্ছ আর নিধি চারজনই বুঝে নিল এই মেয়ে তোত্তারামি দেখাবেই। স্বচ্ছ বিরক্ত হয়। এই মেয়েকে বেশিবার হাত দেখাতে বললে নির্ঘাত ভাব বেড়ে যাবে, খুব মুখ চালাবে। তাই বুদ্ধি করে সুহার নাম্বারেই কল করল সে মুহূর্তে। অন্তত ফোন বেজে উঠলে তো বুঝতে পারবে এটা সুহা কিনা। তাই সেই মোতাবেক চেক করল ফোন বেজে উঠে কিনা। অথচ 2-3বার কল দেওয়ার পরও ফোন বাজল না। স্বচ্ছ যেন মনে মনে নিশ্চিত হলো এই বেয়াদব মেয়েটা সুহাসিনী না। দুনিয়ায় এত মেয়ে থাকতে তার বউ নিশ্চয় এমন একটা বেয়াদব মেয়ে হবে না। মনে মনে মেয়েটাকে 2-4টা কথা শোনানোর উদ্দেশ্য নিয়ে এগিয়ে গেল সে। বিরক্ত স্বরে বলল, নাও, আসলে হাত দেখে বলতে পারে কার মাথায় কয়টা তার ছিঁড়া আছে। যাই হোক, আপনার মাথার সব তার যে ছিঁড়াই তা আমাদের জানা কথা। আপু, এখন যান, আপনার হাত দেখার দরকার নাই আমাদের। অপমানে সুহার ফর্সা মুখ লাল হয়ে এল। মুখ বিকৃত করে তেজ নিয়ে জবাব দিল, আশ্চর্য, আমি কি গলা ফাটিয়ে চিল্লাইয়ে বলতেছিলাম যে আসুন আমার হাত দেখে যান? আমার হাত না দেখলে আমি গড়াগড়ি দিয়ে কান্না করব বলেছি? স্বচ্ছ ফোড়ন কেটে উত্তর দিল, আপনার যা গলা, এতে চিল্লানোর প্রয়োজন নেই। এলাকার মানুষ এমনিতেই শুনবে। সুহা দাঁতে দাঁত চেপে উত্তর করল, আর আপনাদের যা চরিত্র তাতে আমি এতটুকু অন্তত বুঝেছি, মেয়েদের বিরক্ত করা ছাড়া আর কোন কাজকাম নাই আপনাদের। সব কটাই ইবটিজার। এই হ্যালো, ইবটিজার বলছেন কাকে? কিছু করেছি আপনার সাথে? সুহা হাত চালানে ভঙ্গিতে বলে উঠল,
আমার সাথে কিছু করার সুযোগ দিব নাকি? মেয়েরে কোমর ভেঙ্গে দিব একেবারে। স্বচ্ছর হাসি আসে। এইটুকু দেখতে মেয়ে কিনা তার মতো ছেলের কোমর ভেঙ্গে দিবে? যা মুখেই কথা এই মেয়ে তাই তো হেসে হেসে উপহাস করে বলে। ওই দিনের মতো ওইটুকু ঘুষি দিয়ে কোমর ভাঙ্গবেন? মুহূর্তেই পেছন থেকে ভেসে এল অট্টহাসির আওয়াজ। সুহা ফিরে দেখল ছেলেটা সুহার স্টুডেন্ট ওরফে স্বচ্ছর কাজিন তিহান। তিহানদের বিল্ডিং আর স্বচ্ছদের বিল্ডিং পাশাপাশি, সে হিসেবে প্রায়শই যাতায়াত হয়। আর সে যাতায়াতের বিষয় ধরেই তিহান কথাগুলো শুনে ফেলেছে এবং অট্টহাসিতে ফেটে পড়েছে। সুহা হাসির আওয়াজ শুনেই ক্ষিপ্র দৃষ্টিতে তাকায়। স্বচ্ছকে এই মুহূর্তে সহ্য হচ্ছে না তার। সত্যিই মেরে কোমর ভেঙ্গে ফেললেও সে নিজেকে দোষারোপ করবে না এই মুহূর্তে। তবে তা করল না সে। উল্টো তিহানের দিকে তাকিয়ে সুন্দরভাবে ডাকল, একটু এদিকে আয় তো তিহান। তিহান বেচারা গদগদ হয়েই সুহার সামনে এসে দাঁড়ালো। কিছু বলবে এমন ভঙ্গিতে উৎসুক হয়ে তাকালো সুহার দিকে। উল্টো দিকে সুহা তিহানের দিকে মৃদু হেসে চাইল। তারপর স্বচ্ছর উপর জম্মানো রাগটা এক নিমিষেই ঝেড়ে ফেলল তিহানে সফেদ গালের উপর। এক মুহূর্তেই চরের আওয়াজ ভাসল সবার কানে। তিহান বেচারা তখনও বুঝেই উঠতে পারেনি তার সাথে কি হয়েছে। হতবিহ্বল দৃষ্টিতে গালে হাত রেখে সুহার দিকে তাকাতেই সুহা বলল, এবার বল তো তিহান, ওইটুকুই নাকি বল আছে আমার হাতে? তিহানের গাল জ্বলছে। এই সুহা আপু তাকে চর মেরে মেরাই পড়া শিখায় বরাবর, তাই বলে সবার সামনে চর বসাবে তার গালে? মুখ কালো করে গালে ওভাবে হাত রেখেই তিহান জবাব দেয়, বল আছে আপু। সুহা হেসে বলে, গুড, যদিও আমি ভদ্র মেয়ে। হাত উঠাতাম না সবার সামনে, কিন্তু এনাদেরকে প্রমাণ দেখাতেই উঠালাম। ডোন্ট মাইন্ড হুহো। পরমুহূর্তেই আবার স্বচ্ছদের উদ্দেশ্য করে বলে গেল, আর শুনুন, নেক্সট টাইম মেয়েদের বিরক্ত করবেন না এভাবে, ফল ভালো হবে না বুঝলেন? কথাগুলো বলেই হনহন করে চলে স্বচ্ছদের সামনে দিয়েই চলে গেল সুহা। আবির, সাদাফ, নিধি তখনও বোকার মতো তাকিয়ে আছে। আর তিহান গালে হাত বুলাচ্ছে। সাদাফ তিহানের কাঁধে হাত রেখেই স্বচ্ছকে বলে উঠল, কি সাংঘাতিক মেয়ে স্বচ্ছ, কোন ভাবে যদি এই মেয়ে তোর বউ হয়? ও মাই গড, দিনরাতে মেরে মেরে সব হাড্ডি নরম করে ফেলবে তোর। তিহান মিনমিন করে তাকিয়ে থাকে, মনে মনে বলে, বউ হওয়ার কি আছে, অলরেডি এই সাংঘাতিক মেয়েই স্বচ্ছ ভাইয়ের বউ হয়ে আছে, শুধু স্বচ্ছ ভাইয়াই জানে না। স্বচ্ছ যদিও তিহানের মনের কথক পড়তে পারল না, তবে এগিয়ে এসে তিহানের দিকে চেয়ে বলে উঠল, ছাগল কোথাকার, তুই না পুরুষ মানুষ? মেয়েদের হাতে একটা চর খেয়েই এমন ভেড়ার মতো করছিস যেন তার গালের হাড্ডি বাঁকা হয়ে গেছে। তিহান বোকা বোকা স্বরে উত্তর দিল, ভাইয়া গালের মাংস ঝলছে এখনো, আমার দোষ করলে তুমি আর শাস্তি পেলাম আমি? আপু আমার সাথে অন্যায় করলো, এটা সবসময় আমারে এমন মারে আপু? নিধি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, কেমন আপু তোমার? আপু আমার টিচার, পড়ায় আমায়। পড়া না পারলেই এভাবে চোখ বসায় গালে। তিহানের উত্তর পেয়েই সবাই হেসে উঠে। নিধি হাসতে হাসতে বলে, এই মেয়ে যদি তোর বউ হয় তাহলে মেরে মেরে সোজা বানিয়ে ফেলবে ভাই। এ যা স্টুডেন্ট হিসেবে ট্রিট করবে। কথাটা বলতে বলতেই নিধি হাসল। স্বচ্ছ গম্ভীর গলায় বলল, আমার বউ এত বেয়াদব হবে কি করে মনে হলো তোর? আমার বউ অতি ভদ্র, আমি যতটুকু জানি। নেহাত এখন সে অভিমানে অনুরাগে ফুলে আছে বলে একটু ঘুরাচ্ছে, নয়তো বিয়ের আগে 1 মাস কথা বলে আমি এইটুকু তো বুঝেছিলাম যে সে খুব ভালো মেয়ে। আবির গলা নামিয়ে বলল, শিওর তুই? আমার কেন জানি মনে হচ্ছে এই মেয়েই তোর বউ। স্বচ্ছ জবাব দিল, এই মেয়ে আমার বউ হলে আমি যখন কল দিলাম রিং হলো। ওর হাতে ফোন ছিল তবু আওয়াজ হলো না, রিং বাজল না। তাহলে? সাদাফ সঙ্গে সঙ্গেই নিশ্চিন্ত হলো এমন ভঙ্গিতে বলে উঠল, যাক তাহলে চিন্তামুক্ত যে এই মেয়ে আমাদের ভাবি না। সময়টা সন্ধ্যার অনেকটা পরের। আকাশে আধার ছেয়ে এসেছে তখন। প্রকৃতিতে শীতল হাওয়া। সুহা বেকনিতে বসে সে হাওয়া উপভোগ করছিল। গিটারে টুংথাং সুর উঠাচ্ছে, কিন্তু বেকনিতে আলো জ্বলছে না। স্বচ্ছ সুদূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছিল সে বেলকনিটায়। যখনই এক মেয়েলি ছায়া বুঝে উঠতে পারল তখনই বুকের ভেতর কেমন করল যেন। মনে হলো এটাই সুহা, এটাই সে সুহাসিনী। বোধ হয় হাতে গিটারও স্বচ্ছ দূর থেকেই ছায়া দেখল, কিন্তু সুর ভেসে আসছে না। চায়ের টং দোকানটা থেকে চায়ের কাপ যখন ঠোঁটে ছোঁয়াল ঠিক তখনই তার ফোনে কল এল। স্বচ্ছ বেলকনিটায় দৃষ্টি নিবন্ধ রেখেই কল তুলল। ওপাশ থেকে কেউ বলল, এখন কি দিনরাত এই বেকনিতে নজর রেখেই কাটাবেন অস্বচ্ছ সাহেব? কিসব পাগলামো এসব? স্বচ্ছ চায়ের কাপে চুমুক দেয়। বুঝে নেয় যে বেলকনির মেয়েটাই সুহাসিনী। তাকে রাস্তার ল্যাম্পপোস্টে আলোতে দেখেই হয়তো কল দিয়েছে। স্বচ্ছ কিছু সময় পর উত্তর দিল, সারাদিন অনেকগুলো কল করা হয়েছিল তোমায়, রেসপন্স করনি কেন? রেসপন্স করার প্রয়োজন বোধ করিনি। আপনাকে বলেছিলাম যে এসব পাগলামি না করতে, তবুও দাঁড় করিয়ে করিয়ে হাত চেক করছিলেন। স্বচ্ছ ছোটশ্বাস ফেলে উত্তর দেয়,
পেয়েছি 2জন মেয়েকে। তার মধ্যে কেবল একজনের হাত চেক করেছি সুহাসিনী। আরেকজন তো চরম বেয়াদব। তুমি এই মেয়ের সাথে একই বাসায় থাকো কি করে? কি ঝগড়ুটে। সুহার হাসি আসল। তবুও বলল, কেন, কি করেছে সে? এই নিয়ে 2-3বার ঝগড়া করেছে মেয়েটা। সুহা বলে, ঝগড়া করার মতো কাজ করেছিলেন? আমি কি ঝগড়া করার জন্য মরিয়া হয়ে আছি নাকি? সুহা চাপা হাসে, শ্বাস টেনে বলে, এসব বাদ দিন এবারে। স্বচ্ছ ভ্রু উঁচিয়ে প্রশ্ন ছুড়ে, কোন সব? বউ খোঁজাখুঁজি। দেখা দিয়ে দাও তাহলে। দেখা পাওয়ার এতটা আগ্রহ কেন? স্বচ্ছ গম্ভীর গলায় বলে, তুমি একটা খেলা খেলছো আর আমি সে খেলার গুটি হয়ে যাচ্ছি দিন দিন। তোমার ইচ্ছেমতো ঘুরাচ্ছ আমায়। আমি কিছুই করতে পারছি না। সুহা চুপ থাকে। এতটা আগ্রহ, অথচ সে আগ্রহটাও শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। একটু ভালোবেসে আগ্রহ দেখালে কি হতো? সুহা ভাবে। তারপর অনেকটা সময় পর জড়ানো সুরে বলে, কখনো সংসার বাঁধার স্বপ্ন দেখেছেন স্বচ্ছ? স্বপ্ন ভাঙ্গার কষ্ট অনুভব করেছেন? নিজেকে অবহেলায় অপমানে এক নির্জীব বস্তুর মতো ভেবেছেন কখনো? ভাবেননি? আমি ভেবেছি। আমি এখন স্বপ্ন দেখতে পারি না, বিশ্বাস করতে পারি না, ভালোবাসতে পারি না। আমার সব অনুভূতিই পরাজিত আজ। কথাগুলো বলেই সুহা কল রাখল। পরপরই বেলকনি থেকে উঠে চলে যায় রুমে। স্বচ্ছ চুপচাপ বসে থেকে তা দেখে। আনমনে ভাবে যে মেয়েটা কি কাঁদছিল? কেন কাঁদছিল? স্বচ্ছর কেন একটা চাপা কষ্ট অনুভব হচ্ছে মেয়েটার জন্য? কিসের কারণে? সে তো মেয়েটার প্রতি দুর্বল নয়। তবুও, কেন? নাকি এসবের জন্য কেবলই সে দায়ী বলে? মেয়েটাকে একটা সময় প্রচুর কষ্ট দিয়ে ফেলেছিল বলে? দিন 4 পার হলো। সুহা এই 4 দিনে কলে বা মেসেজে স্বচ্ছর সাথে কোন যোগাযোগ করেনি, এমনকি বেলকনি থেকে কোন গানের সুরও ভেসে আসেনি স্বচ্ছর কানে। স্বচ্ছ বুঝে উঠে না মেয়েটা কি হাওয়া হয়ে গেল? আশ্চর্য, রোজ রোজ রাতে সে বেকনিতে এসে বসে থাকে। সিগারেটের ধোঁয়া উড়ায়। অপেক্ষায় থাকে নিচ থেকে বোধ হয় গিটারের টুংটাং সুর আসবে কিংবা মেয়েলি গলার অস্তিত্ব, অথচ স্বচ্ছকে হতাশ করে দিয়ে কিছুই আসে না। এমনকি একটা সিঙ্গেল মেসেজ অবধি আসে না সুহার থেকে। স্বচ্ছ কতগুলো কল করেছে, কতগুলো মেসেজ দিল, একটা মেসেজও সিন হলো না, একটা কলেরও রেসপন্স এল না। মেয়েটা তাকে ইগনোর করছে নাকি? স্বচ্ছ বুঝে উঠে না। তবে হা হুতাশ করতে করতে বোনের কাছে যায় অবশেষে। উসখুস করতে করতে সিয়াকে বলে উঠে, সিয়া, তোর ভাবির কি কিছু টিছু হয়েছে? 2 মাস টানা কলে মেসেজে জ্বালিয়ে এখন হাওয়া হয়ে গেছে যে। বেঁচে আছে তো মেয়েটা? স্বচ্ছর কথা শুনে মনে হলো সে অতি সিরিয়াস। কিন্তু সিয়া ভাইকে অতি বাউন্ডুলে ছেলে হিসেবে জানে বলেই কথাগুলো সিরিয়াসলি নিল না। ফোরন কেটে বলল, মরে গেলে তুমি খুশি হবে? স্বচ্ছ নাকচ স্বরে মুহূর্তেই বলল, ছি, মানুষ আমায় মরা বউয়ের জামাই বলবে না? সিয়া খুব ব্যস্ত এমন ভঙ্গিতেই ফের বলল, বললেই বাকি। স্বচ্ছ বোনের সামনে গিয়ে দাঁড়ায়। পকেট থেকে 2টো কিটক্যাট চকলেট বের করে বোনের হাতে দিয়ে অনুরোধ স্বরে শুধায়, বোন, না বলে দে না বউ কই আমার? জানো তো তুমি নিচের বাসাতেই থাকে ভাবি। স্বচ্ছ হতাশ শ্বাস ফেলে জানায়, সেটা তো জানি, কিন্তু বউ কোনটা আমার? এটা বললে ভাবি কথা বলবে না আমার সাথে? স্বচ্ছ কপালে ভাঁজ ফেলে মুহূর্তেই জিজ্ঞেস করে, তুইও এই প্ল্যানের অংশ? হ্যাঁ। স্বচ্ছ বোনের উপর রাগ করেছে এমন ভাব করে বলল, ঠিক আছে, বলতে হবে না। বিয়ের কোন ছবি তোলা হয়নি আমাদের? তাই দেখা। এবারে সিয়া উত্তর দিল না। কিন্তু পেছনে থেকে তিহান এসে উত্তর দিল, তোলা হয়েছে, তবে তোমায় দেখানোর নিয়ম নেই স্বচ্ছ ভাই। স্বচ্ছ ভ্রু উঁচু করে তাকায় তিহানের দিকে। বলে, তুইও একই দলে নাকি? অবশ্যই। স্বচ্ছ অবাক বিস্মিত এমন ভাব ধরে বলে, তোরা কার ভাই বোন? আমার নাকি সুহাসিনীর? সিয়া তিহান দুজনই বলে উঠল, অবশ্যই তোমার। তাহলে ওই মেয়ের পক্ষে কেন তোরা? কারণ সে আমাদের ভাবি। স্বচ্ছ চোখ কেমন করে তাকায়, যেন এই বিশ্বাসঘাতকতা সে মেনে নেবে না তাই বুঝাল সে দৃষ্টিতে। বিরক্ত হয়ে পা ফেলে নিজের রুমে আসতেই ফোনে কল এল। সাদাফের কল। স্বচ্ছ কল তুলতেই ওপাশ থেকে সাদাফ বলল, দোস্ত, হুবহু একই দেখতে হাত। তোর বউকে পেয়ে গেছি দোস্ত। স্বচ্ছ এক মুহূর্তে বিশ্বাস করে উঠতে না পেরে বলল, মানে? ওই বাসারই একটা মেয়ে। আমি আর নিধি বাইরে গিয়েছিলাম না, ফেরার পথে মেয়েটাকে পেলাম। হাত একদম একই রকম দেখতে। তুই নিচে আয় দোস্ত। স্বচ্ছ বিশ্বাস করে উঠতে পারে না। সত্যিই সুহাসিনীকে পাওয়া গেছে? এত সহজেই? স্বচ্ছ বিছানায় শুয়ে থাকা আবিরকে বলেই দ্রুত হাঁটে, দোস্ত, বউ পেয়ে গেছি। ভাবি দেখতে হলে তাড়াতাড়ি পিছু আয়। আবির অলস চোখে তাকিয়ে চোখে চশমা চাপায়। তারপর আস্তে আস্তে পা বাড়ায়। অপরদিকে স্বচ্ছর পা তখন দ্বিগুণ চলছে। দ্রুত সিঁড়ি বেয়ে নেমে আসতেই চোখে পড়ল একটা মেয়েকে। এই মেয়েটাকে সে সেদিন ওই বাসার 4 জন মেয়ের মাঝে দেখেছিল। স্বচ্ছ সঙ্গে সঙ্গেই তাকায় মেয়েটার হাতের দিকে। হুবহু একই হাত দেখে মুহূর্তেই বলে,
তুমিই সুহাসিনী? মেয়েটা সোজাসুজিই উত্তর দিল, না। সাদাফ সঙ্গে সঙ্গেই বলল, তাহলে কে আপনি? যেই হই আমায় আটকে রেখেছেন কেন ভাইয়া? আমি কি আসামি? সাদাফ জোর গলায় বলল, আপনি আমাদের বন্ধুর বউ। স্বচ্ছর পছন্দ হলো না সাদাফের কথাটা। মেয়েটাই যে সুহাসিনী তা তো এখনো প্রমাণিত নয়। তার আগেই বন্ধুর বউ বলার দরকার ছিল। স্বচ্ছ বিরক্ত হয়ে তাকাতেই মেয়েটা উত্তরে বলল, আমি তো জীবনে বিয়েটাই করলাম না ভাই। এভাবে বিবাহিত ট্যাগ দিয়ে দিবেন না প্লিজ। তবে আপনার বন্ধু দেখতে কিউট আছেন। ক্রাশ খেলাম। স্বচ্ছকে দেখে ক্রাশ খাওয়া অসম্ভব ব্যাপার নয়। তবে তা নিজ মুখেই এভাবে বেহায়ার মতো বলে ফেলবে তা নিশ্চয় স্বচ্ছর বউ নয়। স্বচ্ছ সাদাফের কান টেনে ধরল, একপাশে নিয়ে এসে বিড়বিড় স্বরে বলল, এই বেহা মেয়ে আমার বউ হবে? মনে হলো কি করে তোর? সাদাফ কপাল কুঁচকে বলে, একটা শান্তশিষ্ট সেও তোর বউ হবে না। আরেকটা বেয়াদব সেও তোর বউ হবে না। আরেকটা বেহা সেও তোর বউ হবে না। আসলে তোর বউটাকে ভাই? নিধি দুই বন্ধুকে ফিসফিস করতে দেখেই মেয়েটাকে জিজ্ঞেস করল, এটা তোমার হাত আপু? মেয়েটা সুহার শেখানো বুলি আওড়াল, না এটা সুহার হাত। তাহলে তোমার হাতের সাথে মিলছে কেন আপু? মেয়েটা মোবাইলে হাতের ছবিগুলো দেখতে দেখতেই বলল, বুঝে উঠছি না ঠিক। মেয়েটা যখন এই কথাগুলো বলছিল মোবাইলে ছবি দেখতে দেখতে ঠিক তখনই সেখানে উপস্থিত হলো আবির। মেয়েটাকে দেখেই বিস্মিত হয়ে স্বচ্ছকে বলল, এই শালাই কি করে তোর বউ মানে আমার ভাবি হয়? ওইটুক পিচ্ছি ওর আবার বিয়ে হলো কবে? বিয়ে হলে তো আমি জানতামই। মেয়েটা সঙ্গে সঙ্গেই মাথা তুলে চাইল, যেন বহুদিন পর এই কণ্ঠ শুনছে সে। ফ্যালফ্যাল করে কণ্ঠের মালিকের দিকে তাকাতেই আবির চোখ গরম করে তাকালো। বলল, ছুটি? তুই এখানে? ছুটি তখনও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আবির ভাই, এতদিন পর? স্বপ্ন নয় তো? ছুটি হাতে চিমটি কাটে। যখন বুঝতে পারে এটা বাস্তব তখনই খুশিতে চোখমুখ করে উঠে মুখ। বলে উঠে, আবির ভাইয়া, আপনি না স্কলারশিপ নিয়ে বিদেশ ফুরুত হয়ে গেলেন আমার যন্ত্রণায়? তারপর তো আর যোগাযোগ করেননি। একদম হাওয়া কত খুঁজেছি আপনাকে। তোর যন্ত্রণায় না। স্কলারশিপ পেয়েছিলাম তাই মূলত দেশ ছেড়েছিলাম। তুই বাসা ছেড়ে এখানে থাকিস নাকি? ছুটি হেসে বলে, কি করব বলুন, বাসায় থেকে তো আর আপনার দেখা মিলে না এখন। আর বাসা থেকে ভার্সিটিও দূরে হয়। তাই এখানে থাকা। আবির ভ্রু উঁচিয়ে বলে উঠে, এক মিনিট, তুই স্বচ্ছর বউয়ের ফ্রেন্ড নয় তো? মানে স্বচ্ছর শালিকা? না না, আপনার বউ হব তো ভবিষ্যতে, মানে উনার ভাবি হব। সাদাফ বিড়বিড়িয়ে বলে, কি ফ্ল্যাটবাজ মেয়ে রে বাবা। স্বচ্ছ হাসে, আবিরের মুখটা দেখার মতো লাগছে। এগিয়ে এসে বলে, আচ্ছা বলুন, সুহাসিনীকে চিনেন আপনি? চিনব না কেন? অবশ্যই চিনি। সাদাফ বলল, আমাদেরকে চেনাতে পারবেন? ছুটি আবিরকে ইঙ্গিত করে বলে উঠে, আপনার বন্ধুকে দিবেন? তাহলে চিনিয়ে দিব। সাদাফ সঙ্গে সঙ্গেই আবিরকে ঠেলে দিয়ে বলে, দিয়ে দিলাম। এভাবে দিলে হয় না। আপনার বন্ধু আমার পেছনে পেছনে ঘুরবে, ইমপ্রেস করবে, তারপর বিয়ে করবে, তারপর সংসার। আবির বাকি কথা না বলতে দিয়েই বিরক্ত স্বরে বলে, থাক, তোকে আর চিনিয়ে দিতে হবে না। বাসায় যা এখন, বিচ্ছু। ছুটি ঠোঁট উল্টাল। পরমুহূর্তেই ওদের সামনে দিয়ে চলে গেল। সাদাফ আর স্বচ্ছ তখন আবিরের ঘাড়ে হাত দিয়ে দাঁড়ায়, সন্দেহী দৃষ্টি। সাদাফ বলল, দোস্ত কাহিনী কি? কবে থেকে? মেয়েটা তোর উপর ফিদা, তুই চাইলে এই মেয়েরে দিয়ে স্বচ্ছর বউয়ের খোঁজটা বের করে নিতে পারিস। আবির মানল না। বলল, স্বচ্ছর বউয়ের খোঁজ নিতে ওর দুর্বলতাটা ব্যবহার করব? সমস্যা কি? সিরিয়াস প্রেম তো আর করছিস না? আবির নাকচ করে বলল, প্রথমত আমি স্বচ্ছ না। দ্বিতীয়ত ও একটা বোকা মেয়ে। বরাবরই পরে সামলাতে পারবে না। সাদাফ বিরক্ত হয়ে বলে, আরেহ, দুদিনে কি গভীর প্রেম হয়ে যাবে পাগল, আমরা ঠিক করে বুঝিয়ে দিব ওই মেয়েরে। সুহা গুনে গুনে 4 দিন কথা বলে নি স্বচ্ছর সাথে। কারণ আছে। সেদিন স্বচ্ছ তাকে একটা মেয়ের হাত ধরে রাখা ছবি দিয়েছে। ঠিক যেভাবে সে এতকাল ছবি দিয়ে জ্বালিয়েছে স্বচ্ছকে, ঠিক সেরকমই করতে চাইল যেন স্বচ্ছ। পরপর বেশ কয়েকটা ছবিও পাঠালো কপত কপতি টাইপ। ছবিগুলো স্বচ্ছর আর নিধির। সুন্দর কাপল কাপল লাগছিল। স্বচ্ছ আরও একটা ছবি দিল যাতে স্বচ্ছর হাতে একটা রিং আর নিধির হাতে একটা রিং জ্বলজ্বল করছিল। সাথে সে ছবিটায় লিখল, তোমার ধারণাই ঠিক সুহাসিনী। আমরা এঙ্গেজ, তোমার সাথে দেখা হওয়ার পর তোমায় আমার পিছনে ঘুরিয়ে মিশন কমপ্লিট করেই আমরা খুব শীঘ্রই বিয়ে করব। সুহা সে মেসেজটা দেখার পরও বেশ দাম্ভিকতার সাথে রিপ্লাই করেছে যাতে স্বচ্ছ না বুঝে যে সে এসব দেখে কষ্ট পেয়েছে। স্বচ্ছও ভেবেছিল সব নর্মাল। অথচ পরদিন থেকেই যে সুহা তাকে ভুলে যাওয়ার সিদ্ধান্ত নিবে সে জানত না, সুহা সত্যিই স্বচ্ছকে ভুলে যাওয়ার সিদ্ধান্ত নিল মনে মনে। সুহার বাবা নেই। মা আর দাদা দাদি আছে। দাদা দাদি সেকেলে মানুষ।
তিনজনই সমানে এই 4 বছরে তাকে উপদেশ দিয়েছে এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে। পারিবারিক আলোচনা করে ডিভোর্স দিতে। সুহা বহুবার বুঝিয়েছে সে স্বচ্ছকে ভালোবাসে। তবুও পরিবার তো মেয়ের ভালোর কথা ভেবেই পারিবারিকভাবে আলোচনা করেছে ডিভোর্সের বিষয়ে। শেষমেশ তো একটা ছেলেও দেখেছিল তার দাদা দাদি, যার দরুন সুহা না পেরে স্বচ্ছর সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত নিল। ইচ্ছে করেই স্বচ্ছকে ফেরানোর জন্য ছুটির হাতের ছবি পাঠাতো অন্য একটা ছেলের সাথে। সুহা ভেবেছিল স্বচ্ছ বুঝি শুধরে যাবে, অথচ স্বচ্ছ শোধরানোর নয়, আজীবন সে ছন্নছাড়াই থাকবে। সুহা পরিবারকে বহু বুঝানো সত্ত্বেও পরিবার এখন তাকে শুধায়। ছেলে দেশে ফিরেছে, তবুও সংসার নিয়ে সিরিয়াস সে? তোমায় নিয়ে সিরিয়াস? তবুও তুমি ওই ছেলের জন্যই পড়ে থাকবে সুহা? সুহা নিজেকেই একই প্রশ্নগুলো করে। এত এত হাসি তামাশার ভিড়ে এটা তো সত্যিই যে স্বচ্ছ তাকে নিয়ে সিরিয়াস না, উল্টে অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে আছে। সুহা হতাশার শ্বাস ফেলে। নিচে ছুটিকে এভাবে আটকে রেখেছিল শুনে স্বচ্ছকে কল দেওয়ার সিদ্ধান্ত নেয়। সঙ্গে সঙ্গেই বেলকনি দিয়ে চোখে পড়ে নিচে হাঁটতে থাকা নিধি আর স্বচ্ছকে। নিধি সুন্দর স্বচ্ছর পাশাপাশি হাঁটলে বেশ সুন্দর মানায়। তবে এই সুন্দর দৃশ্যটাও সুহার কাছে বিশ্রী লাগলো। রাগ হলো তার, গা জ্বলছে যেন। কেন এমন হচ্ছে জানে না, তবে রাগে গিজগিজ করতে করতেই নিজের রুমে গেল সে। স্বচ্ছকে কল দিল। প্রায় সঙ্গে সঙ্গেই কল রিসিভড হলো। টানটান স্বরে বলল, আবারও হাত চ্যাক করছিলেন বন্ধুরা মিলে? বউ খুঁজতে বেহায়ার মতো বন্ধুদের লেলিয়ে দিয়েছেন? লজ্জা করে না? স্বচ্ছ দুদিন পর বউয়ের ফোন পেয়ে পাল্টা রাগ নিয়ে বলে, দুদিনে এতগুলো কল এতগুলো মেসেজ চোখে পড়ে নি তোমার? ইগনোর করছিলে আমায়? কোন সাহসে? সুহা তাচ্ছিল্য নিয়ে বলল, আমি ইগনোর করলে আপনার কিছু যাওয়া আসার কথা নয় স্বচ্ছ। আগে বলুন যে সম্পর্কের ভবিষ্যৎ নিশ্চয়তা নেই সে সম্পর্কে জড়িত মেয়েটাকে খোঁজার এত প্রয়োজন কি? আপনি তো আর আমার সঙ্গে সংসার করবেন না, তাই না? তাহলে হাতের ছবি নিয়ে বেহায়ার মতো হাত দেখছেন কেন মেয়েদের? স্বচ্ছ দীর্ঘশ্বাস ফেলে, কেন খোঁজ করছে মেয়েটার? কেন? এর উত্তর বোধ হয় নিজের কাছেও নেই। তবে ভেতরে ভেতরে ক্রমশ মেয়েটাকে দেখার আগ্রহ প্রবল হচ্ছে। আজকাল মেয়েটাকে কল্পনায় ভাবার চেষ্টাও করছে সে। এমনি মেয়েটা ইগনোর করলে মেনে নিতে পারছে না। এই যে দুটো দিন এত চাওয়া সত্ত্বেও সে যোগাযোগ করতে পারেনি, এতে তার কেমন কেমন অস্থির লাগছিল যেন। অসহায় লাগছিল। বলল, জানি না, তবে খুব ভুল না হলে আমি এটুকু নিশ্চিত হাতগুলো ওই ছুটি মেয়েটারই। তুমি আমায় অন্য মেয়ের হাতের ছবি দিয়ে এসেছো এতকাল? সুহা বলল, তো? তুমি সবকিছুই একটা জাল দিয়ে আবদ্ধ করে রেখেছ সুহাসিনী। রাখলাম। স্বচ্ছ বলল, উচিত নয় এটা। সুহা ছোটশ্বাস ফেলে বলে, অনুচিত লাগছে না আমার। আমি নতুন কিছু ভেবেছি স্বচ্ছ। মুক্তি দিন। এসব খেলা খেলা আর ভাল লাগছে না। মুক্তি দেওয়ার জন্য তো খুঁজছি না তোমায়। সুহক হেসে উঠে বলে, ঘর বাঁধার জন্যও তো খুঁজছেন না, বিজয়ী হওয়ার জন্য খুঁজছেন তাই তো? আসলে আপনিই বিজয়ী। আপনার প্রতি আমার এখনো অনুভূতি আছে। এবার খুশি তো? নিজেকে বিজয়ী ভেবে নিশ্চয় আনন্দ হচ্ছে। যান এবার একটু খুশি হয়ে পুরোপুরি বিচ্ছেদের কথাটা নিয়ে ভাবুন প্লিজ। স্বচ্ছ বোকার মতো বলল, মানে? সুহা এবারে চুপ থাকে, ক্লান্ত স্বরে বলে, অলওয়েজ এটা শুনতে শুনতে আমার কান পচে যাচ্ছে যে আপনি আমায় ভালোবাসেন না স্বচ্ছ। ভালোবেসে আমি হেরে গেছি আর আপনি আমাকে পাগল বানিয়ে জিতে গেছেন। সবাই জানে এটা। এমনকি এখনো ইগোর খেলায় নেমেছেন। আমাকে সবাই বলছে আপনাকে ছেড়ে দিতে। এমনকি আপনার বাবা মাও সবার কাছে এই একটা কথা শুনতে শুনতে আমি এখন ক্লান্ত অনুভব করছি স্বচ্ছ। প্লিজ সম্পর্কটা পুরোপুরি শেষ করুন। আমায় মুক্তি দিন। স্বচ্ছর রাগ জম্মাল নিজের মা বাবার প্রতি। নিজের ছেলের সংসার নিজেরাই ভাঙতে চাইছে। স্বচ্ছ মনে মনে রেগে গিয়ে মা বাবাকে দোষারোপ করল। বলল, দিব না। তোমার বোধ হয় মন খারাপ সুহাসিনী। কল রাখো। আমি সত্যিই বলছি স্বচ্ছ, ইতি টানুন এই সম্পর্কের। আর শুনুন, বলো। সুহা বলল, আপনার জন্য কেনা একটা জিনিস আমার কাছে 4 বছর হলো পড়ে আছে। দিয়ে দিতে চাইছি তা আপনাকে। স্বচ্ছ অন্যমনস্ক স্বরে বলে, হু? সুহা ঠোঁট ভিজিয়ে উত্তর দেয়, গিফট ছিল ওটা। 4 বছর আগের। এখনো সচল আছে। আপনি চলে যাওয়াতে আর দেওয়া হয়নি আপনাকে। নিবেন? কেন নয়? সুহা উত্তর দেয়, কাল সকালে দিয়ে দিব। স্বচ্ছ খুশি হয় একটু যেন। বিয়ের 4 বছরে না দেখা বউয়ের থেকে গিফট পাবে। নিশ্চয় তার বিয়ে করা বউ স্বয়ং নিজে এসেই গিফটটা দিয়ে যাবে। স্বচ্ছ মনে মনে উচ্ছ্বাসিত হয় এই ভেবে যে এবার সুহাসিনী নিজে তার সামনে দেখা দিবে। ল্যাপটপে পুরানো ফোল্ডারে সুহার কয়েকটা রেকর্ড করা গান আছে। বিয়ের আগে সুহাই পাঠিয়েছিল এগুলো। স্বচ্ছ প্রথম 2 বছর মাঝে মাঝেই শুনত সে গানগুলো। কোন এক অজানা কারণেই মেয়েটার গানের গলা স্বচ্ছর ভালো লাগত।
আর এখন সে ভালো লাগাটাই বোধহয় দ্বিগুণ হলো। তাই তো স্বচ্ছ সেই গানের রেকর্ডগুলো খুঁজে বের করে শুনতে লাগলো সাত সকালে, কানে ইয়ারফোন গুজে রাখা। সাদাফ তা দেখে বিরক্ত হয়ে বলল, দেশে আসলাম, এতগুলা দিন গেল, নিজের বাড়ি অবধি গেলাম না শুধু তোর বউ দেখব বলে। আর এদিকে দেখা তো দূর, এখনো খুঁজেই পেলাম না তোর বউকে। আমার কিন্তু এবার ধৈর্য শেষ হয়ে যাচ্ছে দোস্ত। স্বচ্ছ এক কানে ইয়ারফোন খুলে মুখ কুচকে বলে উঠল, বউ আমার? ধৈর্য তোর কেন শেষ হয়ে যাচ্ছে? আশ্চর্য। সাদাফ হতাশ স্বরে বলে, শেষ হবে না? বন্ধুর বউ দেখাতেও তো একটা ইন্টারেস্ট থাকে নাকি? তোর বউ সেই ইন্টারেস্ট দিনে দিনে আরো বাড়াচ্ছে। স্বচ্ছ ভাব নিয়ে বলল, স্পেশাল বউ কিনা আমার তাই? সাদাফ মুখ বাঁকায় আবিরের দিকে তাকিয়ে ঠেস মেরে বলে, এই আবির হচ্ছে আরেক গর্দভ। ওর জায়গায় আমি হলে এতক্ষণে ছুটি মেয়েটার সাথে প্রেম জুড়ে দিয়ে ঠিকই পেটের কথা সব বের করে আনতাম। আবির তখনও ঘুমাচ্ছ। ঘুমো ঘুমো চোখে তাকিয়ে বিরক্ত স্বরে বলল, তুই কি পারলে পাঁচজনের মধ্যে থেকে তুই নিজেই তো একটারে পটিয়ে পেটের কথা বের করে আনতে পারিস? সাদাফ সে প্রসঙ্গ বাদে বলল, তোরে কিছুই করতে হবে না, খালি তোর মোবাইলটা দে আমারে। আর ওই ছুটি মাইয়াটার নাম্বারটা দে। তারপর দেখ স্বচ্ছর বউ 1 মিনিটে বের হয়ে আসে নাকি। সাদাফ ততক্ষণে আবিরের পাশ থেকে মোবাইল টেনে নিয়েছে নিজের হাতে। আবির চোখ খুলে উঠে বসে বলল, কি করবি? সাদাফ ছুটি মেয়েটার নাম্বার খুঁজতে খুঁজতে বলল, কিছুই না, শুধু জিজ্ঞেস করব। আবিরও বিশ্বাস করল বন্ধুকে। ভাবল কেবলই জিজ্ঞেস করবে, তাই তো বলল। ফোন নাম্বার নেই, ওর আইডি আছে, মেসেঞ্জারে প্রায়শই মেসেজ দিত তাই। যেটাই থাকুক দে রে বাবা। আবির ফোন হাতে নিয়ে ছুটির আইডিতে গেল। এখনো ঝুলিয়ে রেখেছে মেয়েটাকে। সে কতকাল আগে ছুটি রিকোয়েস্ট দিয়েছিল, কতগুলো মেসেজও দিছিল, এমনকি প্রায়শই মেসেজ পাঠাতো ছুটি। অথচ আবির মেয়েটার থেকে ইচ্ছে করেই এভাবে দূরে দূরে ছিল। একটা মেসেজ রিকোয়েস্টেরও রিপ্লাই দেয়নি সে, পাছে যদি নিজের দুর্বলতাটা এই পিচ্ছি মেয়ে জেনে যায়। তবে ছুটির আইডিটা পাবলিকলি থাকাতে সে রোজই স্টক করত। রোজ মেয়েটার সোশ্যাল মিডিয়ায় সব অ্যাক্টিভিটি ফলো করত, অথচ রিকু একসেপ্ট করল না আজও। মেসেজ রিকোয়েস্টে পাঠানো অসংখ্য মেসেজগুলোও রোজ রোজ পড়ত, অথচ রিপ্লাই করত না। আবির মনে মনে হাসে। আইডিটা এনে সাদাফের হাতে দিতেই সাদাফ দ্রুত হাতে কিছু টাইপ করতে করতে বলল, হায় হায়, এই মেয়ে তো দেখি মেসেজ রিকোয়েস্টে ঝুলে আছে। কতগুলা মেসেজ দিল রে, কাহিনী কি মামা? আবির একটু ভদ্র ছেলে, সরাসরি বন্ধুদের সামনে ভেতরের ভালোবাসার কথাটা বলতে পারল না, বরং চাপা গলায় বলল, কাহিনী কিছুই না। ততক্ষণে সাদাফ মেসেজ সেন্ড করে দিয়েছে। আবির ঝুঁকে দেখল মেসেজে লেখা আছে, ছুটি, তোকে একটা কথা বলবো বলবো করে বলা হয়ে উঠেনি রে এতকাল, কিন্তু এতদিন পর তোকে দেখে মনে হচ্ছে বলে দেওয়া উচিত। তুই কি শুনবি কথাটা? আবির চোখ গোল গোল করে তাকায়। দ্রুত বন্ধুর হাত থেকে মোবাইল কেড়ে নেয়। ততক্ষণে ছুটি রিপ্লাই দিয়েছে। এতদিন পর রিপ্লাই দিলেন আবির ভাই? কতগুলো দিন ঝুলে আছে আমার রিকোয়েস্ট। না পেরে মেসেঞ্জারে এত এত মেসেজ করলাম, আপনি একটারও রিপ্লাই দেননি। আমি তো ভেবেছিলাম আপনি আমাকে চিনতেই পারেননি। আবির সঙ্গে সঙ্গেই মেসেজের রিপ্লাই পেয়ে কপাল কুঁচকে তাকালো। লিখল, মেসেজ দেওয়ার সাথে সাথে রিপ্লাই আসল কেন? সারাদিন পড়ালেখা না করে অনলাইনেই পড়ে থাকিস? না না, পড়ছিলামই। আপনি বলুন আপনার কথাটা কি? আমি শুনতে খুব আগ্রহী আবির ভাই, তাড়াতাড়ি বলুন। আবির কথা এড়াতে লিখল, কোন কথা না, যা পড়তে যা। ছুটির বোধহয় মন খারাপ হলো, নিরাশ হয়ে মেসেজ পাঠালো, কোন কথাই নয়। সাদাফ এতক্ষণ আবিরের কাণ্ড দেখছিল। এভাবে তার তৈরি করা পথ রোধ করে দিতে যাচ্ছে দেখে আবিরের মাথা চাটি মারল, মোবাইলটা কেড়ে নিয়ে লিখল, আমি তোকে ভালোবাসি, অনেককাল যাবত। কিন্তু বলা হয়নি ছুটি। ছুটি বোধহয় স্তব্ধ হয় চেয়ে থাকল, পরমুহূর্তেই পাঠালো, সত্যি? আবির ভাই, সত্যি বলছেন আপনি? আপনি জানেন আমি আপনাকে এখনো ভালোবাসি আবির ভাই, এখনো আপনার অপেক্ষায় বসে আছি। আবির ততক্ষণে ফোন কেড়ে নিয়েছে ফের। রিপ্লাইটা না দেখেই বন্ধুর নাক বরাবর ঘুষি বসাল এহেন অপকর্ম করার জন্য। দাঁতে দাঁত চিবিয়ে বলল, কি করলি এটা? সাদাফ নাকে হাত রেখেই বলল, কি করলাম? দেখলি তো, মেয়ে তুই বলতেই গলে জল। তোকে ভালোবাসে, তোর জন্য পাগল। তার মানে তুই জিজ্ঞেস করার সাথে সাথে সত্যিটা বলে দিত। আবির রেগে আছে। রাগে কপাল কুঁচকে বলল, আমি আহাম্মক? ও যে আমায় ভালোবাসে তা আমি আগে থেকে জানি না? বাচ্চা একটা মেয়ে, ওর অনুভূতিকে ব্যবহার করব আমি? সাদাফ মুখ কেমন করে বলল, বিপদে পড়লে করতে হয়, পরে বুঝিয়ে বলবো না হয় মেয়েটাকে। আবির বলল, তাও করব না। আমি ওকে কষ্ট দেওয়াতে নেই, এরপর থেকে ফোন ধরবি না আর আমার। সাদাফ এবারে রাগ দেখালো।
সামান্য একটা মেয়ের জন্য তার বন্ধু এমন আচরণ করবে? মানতে পারল না। রাগে দাঁতে দাঁত চিবিয়ে বলল, 1000 বার ধরবো শালা। তোর ওই ছুটিকে তুই সেজে পটাবো। এবং স্বচ্ছর বউকেও বের করব। দেখে নিস। আবির রেগে ফোঁসফোঁস করে। ছুটির বাসা আর তার বাসা পাশাপাশি ছিল, যার দরুন সবসময় দেখা হতো একটা সময়ে। বাচ্চা একটা মেয়ে এককালে ড্যাব ড্যাব করে চেয়ে থাকতো তার দিকে। তারপর যখন মেয়েটা কিশোরী কালের অনুভূতি বুঝে উঠল, তারপর থেকেই শুরু হয় জ্বালাতন। আবিরকে কতভাবে বুঝাত যে সে আবিরকে ভালোবাসে, অথচ আবির পাত্তা দিলে তো। এইটুকু মেয়ের অনুভূতিকে বিন্দু পরিমাণ পাত্তাও না দিয়ে সে স্কলারশিপ নিয়ে পাড়ি জমিয়েছিল দেশের বাইরে। তারপর মেয়েটার আপডেট পাওয়া যেত কাজিনদের মাধ্যমে। একটা সময় পর মেয়েটা বাসা ছেড়ে আসলে তাও আর হয়ে উঠে না। তখন কেবল সোশ্যাল মিডিয়াতেই মেয়েটাকে দেখত, কার্যকলাপ ফলো করত। এইটুকুই, কিন্তু তা বলে মেয়েটার দুর্বলতাকে সে কাজে লাগাবে এতটাও অভদ্র সে হয়ে উঠেনি এখনো। সুহা ফোনের দিকে তাকিয়ে আছে। সেদিনকার ছবিগুলোই যেগুলো স্বচ্ছ পাঠিয়েছে। নিধি আর স্বচ্ছর কোনটায় নিধি স্বচ্ছর কাঁধে হাত দিয়ে ছবি তুলেছে, কোনটায় দুইজনে হাত ধরে হাঁটছে, কোনটায় একসাথে কফি খাচ্ছে, কোনটায় বরফে ডাকায় রাস্তায় দুইজন হাঁটছে। শেষ ছবিটায় এঙ্গেজমেন্ট টাইপেরই। হাতে জলজল করছে দুটো রিং। সুহা দীর্ঘশ্বাস ফেলে। কিছুক্ষণ আগেই স্বচ্ছকে ব্যাগপত্র নিয়ে নিধিকে এগিয়ে দিতে দেখেছে বেলকনি দিয়ে, হয়তো বাসায় চলে যাচ্ছে নিধি। সুহা অনেকটা সময় ছবিগুলো দেখে নিয়ে উঠে দাঁড়ালো। ছাদে গিয়ে একটা সাদা আর একটা কালো গোলাপ আনলো। তারপর সেগুলো একটা গিফট বক্সে ভালো করে লাগালো। এরপরই কল দিল স্বচ্ছকে। কল তুলতেই মুখে ওড়না গুজে বলল, শুনছেন? আপনার গিফটটা পাঠিয়ে দিচ্ছি। স্বচ্ছ মাত্রই নিধিকে বাসে উঠিয়ে দিয়ে বাসায় এসেছে, প্রথমেই শুনছেন ডাকটা শুনে মুচকি হাসে বলে, একদম বউ বউ মনে হচ্ছে, এতকাল পর মনে হচ্ছে আমি সত্যি সত্যিই বিয়ে করেছি সুহাসিনী। স্বচ্ছর এই মিষ্টি কথায় হয়তো আগের সুহা গলে জল হয়ে যেত, প্রেমে হাবুডাবু খেত। কিন্তু এবারে মনে হলো এটা স্বচ্ছর ফ্লার্ট ছাড়া কিছুই নয়। তিক্ত স্বরে জানালো, আপনি অভিনেতা হলেও খুব খারাপ হতো না স্বচ্ছ। স্বচ্ছ সত্যিই মন থেকে বলেছিল কথাটা, সত্যিই তার সুহাসিনীর কল পেয়ে খুশি হয়েছিল সে। ডাক শুনে নিজে নিজেই মুখে হাসি ফুটেছিল। স্বচ্ছ নিজেও বুঝতে পারে বোধহয় মেয়েটা তাকে টানে। কোন এক অদৃশ্য আকর্ষণেই মেয়েটা তাকে কাবু করে ফেলছে ক্রমশ। স্বচ্ছ ভ্রু উঁচিয়ে বলে, কেন? এই কথা বললে কেন? সুহা হেসে বলে, এই যে মেয়েদের সাথে ফ্লার্টিংটা খুব ভালোভাবে করেন, মেয়েদের মনে জায়গা করে নিতে পারেন খুব সহজেই এমন মিষ্টি কথা বলে বলে। এসব তো অভিনয়ই, তাই না? আজকাল সত্যি বললেও দোষ আমার সুহাসিনী। সুহা বিরক্ত গলায় বলল, কারণ আপনার অভিনয়টা এখন বিরক্তিকর লাগে অস্বচ্ছ সাহেব। যাই হোক, শুনে রাখুন, অফিসিয়ালি ডিভোর্সের ব্যাপারের ভেবেছেন? স্বচ্ছর রাগ হলো। কিসব বলে যাচ্ছে তার না দেখা বউ কালো ছাড়াছাড়ির কথা বলল, আজও ডিভোর্সের কথা বলছে। স্বচ্ছর ইচ্ছে হলো মেয়েটাকে এক্ষুনি সামনে টেনে এনে ধমকে কয়েকটা কথা শোনাতে, কিন্তু তা তো সম্ভব নয়। তাই রাগ দমিয়ে চাপা স্বরে বলল, ওসব আমি কেন ভাবব? এখনো তো না দেখা বউটাই খুঁজে পেলাম না। সুহা বলে, ডিভোর্স না দিলে বিয়ে করবেন কি করে আপনার গার্লফ্রেন্ডকে? আমি তো বললাই এই খেলায় আপনিই বিজয়ী। তাহলে আর বাধা কিসে? ডিভোর্সটা দিয়ে বিয়েটা করে নিন। আপনিও খুশি আর আমিও খুশি। স্বচ্ছ ভ্রু উঁচিয়ে প্রশ্ন ছুড়ে, কাকে বিয়ে করব? অবশ্যই আপনার গার্লফ্রেন্ডকে, যার সাথে এঙ্গেজমেন্ট হয়েছে আপনার। সোজা ভাষায় বললে, যাকে আজ অতি যত্নে বাসে উঠিয়ে দিয়ে আসলেন। স্বচ্ছ বুঝে উঠে না এমন ভঙ্গিতে বলল, নিধি। নাম আমি কিভাবে জানবো? আপনিই তো জানবেন ভালো। অথচ এমন ভাব করছেন যেন কিছুই জানেন না। স্বচ্ছ হতাশ স্বরে জানায়, সত্যিই কিছু জানি না সুহাসিনী। শুধু কয়েকটা ছবি পাঠিয়েছি তোমাকে আমার আর নিধির। তার মানে ও আমার গার্লফ্রেন্ড হয়ে গেল? শুধুই জেলাস ফিল করানোর জন্য? সত্যি? সুহা তাচ্ছিল্য নিয়ে হাসে, কি ভালো নাটক! বাহ, নিজেই টেক্সট করে জানিয়েছে গার্লফ্রেন্ড হয় মেয়েটা বিয়ে করবে এই সেই, অথচ না জানার ভান করছে। উপহাস স্বরে বলল, আপনিই বলেছিলেন সেদিন সে আপনার গার্লফ্রেন্ড, এঙ্গেজমেন্টের ছবি দিয়েছিলেন স্বচ্ছ। বলেছিলেন আমার সাথে দেখা হওয়ার পর বিয়েটাও শীঘ্রই করবেন। ভুলে গেলেন নাকি? কথাটা বলেই সুহা রিং পরা সে ছবিটা পাঠালো, সাথে সেদিনের স্বচ্ছর সাথে কথোপকথনের স্ক্রিনশটও পাঠালো। স্বচ্ছ তা দেখে দাঁত কিরমির করে। এসব করবে সাদাই বলেছিল, কিন্তু স্বচ্ছ না করেছিল। তাও সাদাফের কথা মতো বউকে জ্বালাতে নিধিসহ কয়েকটা ছবি পাঠিয়েছিল। ব্যাস এইটুকুই জানা। কিন্তু সাদাফ যে তার অজান্তে এসবও করেছে তা জানত না। রেগে ফোন রাখল সে। রুমে এসেই সজোরে সাদাফের পিঠে ঘুষি বসিয়ে বলল, তুই তো আসল হার। আমি অতি কষ্টে না দেখা বউটাকে কন্ট্রোলে আনার চেষ্টা করছি, আর তুই কিনা উল্টো আমার বউকে রাগিয়ে দিলি। এই জন্যই তো বলি আমার বউ 4 দিন হাওয়া হয়ে গেল কেন? সাদাফ তখন নিধির সাথে কথা বলছিল।
আচমকা এমন রাগ দেখে বলল, কি করেছি আমি? স্বচ্ছ ছবিটা দেখিয়ে বলে, কি করিসনি? গার্লফ্রেন্ড তোর, অথচ কাহিনী সাজিয়েছিস আমায় নিয়ে। আর আমি? সাদাফ হাসিতে ফেটে পড়ে এবারে বলে, উফাফ, এটা প্ল্যান বন্ধু, প্ল্যান। তোর বউ যাতে জেলাস হয় তোর সামনে আসে তার জন্য। স্বচ্ছ দাঁতে দাঁত চেপে বলে, আমার বউ জেলাস হয়ে আমায় ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে? খুব ভালো না? কথাটা বলেই সাদাফের থেকে কোন উত্তর পাওয়ার আগেই রুমে এলসিয়া একটা ছোটমতো বক্স এগিয়ে দিয়ে বলে, তোমার জন্য একটা বক্স এসেছে ভাইয়া, সাথে সাদা কালো গোলাপ, সুন্দর না? স্বচ্ছ এগিয়ে নিল, সত্যিই সুন্দর লাগছে বাধাইটা। দ্রুত বাধাইটা খুলে নিয়ে গোলাপ দুটো একপাশে রেখে বক্স খুলল। দৃশ্যমান হলো একটা ঘড়ি, সাথে ছোট্ট একটা চিরকুট। স্বচ্ছ ভ্রু কুচকায়, চিরকুটটা মেলে ধরতেই চোখে পড়ল। অস্বচ্ছ সাহেব, আপনার ছন্নছাড়া জীবনে আপনি আমায় কখনো জড়াননি তা আমার জানা কথা। তাই ভেবেছি এই জোড়াজড়িটা ছাড়াছাড়িতে পরিণত করা উচিত আমাদের। আমি আবারও আপনার সেই খেলা ভালোবাসার খেলনা হতে চাই না স্বচ্ছ। আবারও নিজেকে অনুভূতিতে গড়িয়ে ফেলতে চাই না, নিজেকে আর কষ্ট দিতে চাই না স্বচ্ছ। এই ঘড়িটা 4 বছর আগের কেনা। আপনার ফ্যাশন সেন্সে হয়তো এটা এখন পুরনো ঠেকবে, তবে ঘড়িটা আমি অতি যত্নে ভালোবেসে কিনেছিলাম বিয়ের রাতে আপনাকে উপহার দিব বলে। মেহেরান শাহরিয়ার স্বচ্ছর বউ হব বলে অনেক স্বপ্ন দেখেছিলাম তখন। এক সমুদ্র অনুভূতি নিয়ে কাপা কাপা স্বরে কবুলও বলেছিলাম ঈষৎ, কত ছোট্ট ছোট্ট সুখকর অনুভূতি জন্মেছিল আমার। কে জানতো আপনি আমায় এভাবে ঠকাবেন? যাই হোক, এই ঘড়িটা দেওয়ার কোন উদ্দেশ্য নেই, শুধু আপনার উদ্দেশ্যেই কেনা হয়েছিল বলে আপনাকে পাঠিয়ে দিয়েছি। আর শুনুন, আপনি মানুষটা বরাবরই ছন্নছাড়া, আমায় নিয়ে কখনো সিরিয়াসলি ভাববেন এই বিষয়টা ভাবাটাই বোকামো আমার। সে কারণে ভাবলাম বিচ্ছেদ টানা উচিত আমাদের। এত খোঁজ করবেন না আমার আর। আশা করি বিচ্ছেদের সময় দেখাটা অবশ্যই হবে। ভালো থাকুন। ইতি, সুহাসিনী। স্বচ্ছ চিঠিটা পড়ল। বারবার একই কথা শুনে তিক্ত স্বচ্ছকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে বুকের মধ্যে টলমলে একটা অনুভূতি তৈরি করে, চোখে দেখার এতটা কৌতূহল তৈরি করে এখন বিচ্ছেদ টানবে। স্বচ্ছ তা হতে দিবে? স্বচ্ছ ঠোঁট বাঁকিয়ে হাসে। তারপর ঘড়িটা দেখল অনেকটা সময় নিয়ে। বাম হাতে ঘড়িটা পরে অনেকটা সময় তাকিয়ে থাকলো এক দৃষ্টিতে। বিনা কারণেই তার কাছে ঘড়িটা বেশ সুন্দর মনে হচ্ছে। বিনা কারণেই ঘড়িটা তার হাতে বেশ মানানসইও মনে হলো। ঠোঁট ভিজিয়ে আবির আর সাদাফকে বলল, ঘড়িটা কেমন রে? কেমন মানাচ্ছে? সাদাফ দেখল, এক ঝাপটায় ঘড়িটা খুলে নিজে নেওয়ার চেষ্টা করে বলল, এখন মেয়ে আবার খুশিতে তোরে ঘড়ি পাঠালো? এদিক দে আমার হাতে পড়ে দেখি। স্বচ্ছ হাত থেকে কেড়ে নিতে দিল না ঘড়িটা, বলল, তোকে দেওয়া যাবে না, এটা খালি আমার। সাদাফ বলল, তোর মানেই তো আমার। স্বচ্ছ সরিয়ে নেয় ঘড়িটা, অন্য পাশে হাত সরিয়ে বলে, না, আমার মানে এটা কেবল আমারই। বউও কেবল আমার, বউয়ের গিফটও কেবল আমার। সাদাফ বুঝল ঘড়িটা স্বচ্ছর বউ পাঠিয়েছে। অপমানে ঠোঁট উল্টে বলল, আজ বিবাহিত নই বলে অপমান করলি? স্বচ্ছর পরনে শুভ্র রঙের টি-শার্ট, চুলগুলো ভেজা এলোমেলো। মাত্রই গোসল সেরেছে সে। তারপর গোসল করে বের হওয়ার সাথে সাথেই আবার হাতে পড়ে নিল সুহার দেওয়া ঘড়িটা। কোন কারণ ছাড়াই তার আনন্দ লাগছে। কিশোরকালে প্রেমে পড়া সদ্য প্রেমিকটা যেমন বুকের ভেতর টিমটিম করা প্রেমানুভূতি টের পায়, স্বচ্ছরও মনে হচ্ছে তার বুকের ভেতর একটা অজানা অনুভূতি বইছে, যা তাকে আনন্দ দেয়, অস্থির করে তুলে, কখনো বা রাগিয়ে দেয়। স্বচ্ছ ঠোঁট গোল করে শ্বাস ছাড়ে। ফোন হাতে নিয়ে বেশ কয়েকবার কল করেও যখন সুহাকে কলে পায় না তখন রাগ জন্মায়। মেয়েটাকে কল দিলে কল ধরে না প্রায়শই। কতটা অবাধ্য এই মেয়ে! স্বচ্ছর কল ইগনোর করে। স্বচ্ছ মনে মনে চাপা রাগ ফুঁসে বিড়বিড় করে, নিজের বিরক্ত প্রকাশ করে অনেকটাক্ষণ। তারপর মেসেজে টাইপ করে, এই মেয়ে সমস্যা কি? তুমি কি ভেবেছ ইগনোর করলেই আমি তোমায় ছেড়ে দিব? বিচ্ছেদে রাজি হয়ে যাব? নো ওয়ে, আমাকে ইগনোর করার সব ফল তুমি পাবে। শুধু ওয়েট করো। স্বচ্ছ এই মেসেজটা দিয়েও অপেক্ষায় থাকল। তারপরও যখন সুহা রিপ্লাই করল না তখন আবারও কল দিল। ওপাশ থেকে এবারে কল তোলা হলো। স্বচ্ছ তা দেখে রাগে চাপা স্বরে বলে, এই মেয়ে গিফট বক্স পাওয়ার পর থেকে বহুবার কল দিয়েছি, কল তুলছ না কেন? সমস্যা কি হু? ওপাশ থেকে দ্বিগুণ রাগ নিয়ে সুহা বলল, সমস্যা কিছু না, কল দিচ্ছেন কেন? স্বচ্ছ এতটা সময় চাপা রাগ নিয়ে বসে থাকলেও এবারে হাসে অল্প। পরপর নিজের হাতে পড়ে থাকা ঘড়িটা সমেত ছবি তুলল নিজের। তারপরই সুহাকে পাঠালো। বলল, বেশ মানিয়েছে না আমায়? ঈষৎ আমার হাতটা কত সুন্দর দেখো সুহাসিনী। সুহা দেখল, সত্যি এই মানুষটা সুন্দর। সাদা টি-শার্টে ভেজা চুলে দারুণ লাগছে ছবিতে। ঘড়িটাও তার হাতে সুন্দর দেখাচ্ছে। সুহা কিক্ষণ তাকিয়েই থাকে। প্রিয় পুরুষের মুখচ্ছবি দেখে হৃদয়হীন অনুভূতি বয়ে গেলেও মুখে দাঁত চেপে বলল,
ইনডিরেক্টলি কি এটা বুঝালেন যে ঘড়িটা সুন্দর নয়? আপনার হাতের সাথে মানানসই না সেটা বুঝালেন অস্বচ্ছ সাহেব? স্বচ্ছ যতই নিজের মেজাজকে নিয়ন্ত্রণ করে এই মেয়ের সামনে এই মেয়েটাই ঠিক ততই মেজাজ খারাপ করে দেয়। এত কের বুঝে মেয়েটা? স্বচ্ছ টান টান স্বরে বলে। এমন কেন মনে হলো? ভালো কথা কি আমার মুখ দ্বারা আসতে পারে না সুহাসিনী? নাকি আমার কোন কথাই আর সিরিয়াসলি নেওয়া যায় না? সুহা তাচ্ছিল্য টেনে বলে। ঠিক ধরেছেন, আপনার কথা আর সিরিয়াসলি নেওয়া যায় না। স্বচ্ছর রাগ হয়। সামনে চেয়ারটায় এক লাথি বসিয়ে আহত স্বরে বলে ওঠে। রাগ হয় সুহাসিনী, তোমার উপর আজকাল খুবই রাগ জন্মায়। তবুও রাগ হজম করি কারণ মানুষটা তুমি বলে। সুহা বিস্ময় নিয়ে বলে। রাগ? আমার উপরই? ইয়েস, তোমার উপরই। কথাটা বলেই স্বচ্ছ কল রাখে। মোবাইলটা এক পাশে ছুঁড়ে রেখে চোখ বুঝে বার কয়েক শ্বাস ফেলে। মেয়েটা তাকে বিশ্বাস করে না, তার কথাগুলোকে সিরিয়াসলি নিচ্ছে না ভাবলেই তার রাগ হচ্ছে। গা জ্বলছে যেন। রাগে হাঁসফাঁস করে সে। একটা সময়ে বিড়বিড় করে বলে। তুমি আমায় বিশ্বাস করতে পারছো না? ভালোবাসতে পারবে তো সুহাসিনী? আমার কেন জানি না ভয় হচ্ছে। মনে হচ্ছে এই লড়াইটা আমি এবার সত্যিই হারব। সাথে নিজের ভালো থাকাও হারাবো। রাত তখন প্রায় 12টা। চারপাশে হালকা হিম অনুভূতি। যদিও এখন গরম পড়তে শুরু করেছে। স্বচ্ছ সাদাফ আবির তিনজনই বের হচ্ছে রাস্তায় হাঁটার উদ্দেশ্যে। রাতের শহর সুন্দর দেখতে। তারপর যখন রাত 12:30টার দিকে রাস্তা ঘুরে নিজেদের বাসার সামনে এল, ঠিক তখনই চোখে পড়ল এক যুবক ছেলেকে। হাতে একগুচ্ছ লাল টকটকে গোলাপ। দৃষ্টি বরাবরই সুহাদের বেলকনিটার দিকেই। স্বচ্ছ সাদাফ আর আবির তিনজনই অনেকক্ষণ যাবত এই ছেলের কার্যকলাপ পর্যবেক্ষণ করল। সত্যিই সুহাদের বেলকনির দিকেই তাকাচ্ছে বারবার। তার উপর গোলাপ? স্বচ্ছর ব্যাপারটা সুবিধার লাগল। তার উপর এই বেলকনিটাই তার বউই রাতের দিকে আসে, বসে থাকে, গান গায়। স্বচ্ছর ভ্রু উঁচু হলো। সামনে গিয়ে ছেলেটার কাঁধে হাত দিয়ে বলল, কি ব্রাদার, ওদিকে তাকিয়ে কি দেখছো? বেকনিতে কেউ আসবে তোমার জন্য? ছেলেটা হেসে মাত্র বলতে লাগলো, হ্যাঁ ব্রাদার, আমার হানি এই বাসাতে। ব্যাস, ছেলেটাকে বাকিটা বলতে না দিয়েই সাদাফ চেঁচিয়ে উঠল। ছেলেটার হাত পর্যবেক্ষণ করতে করতেই বলে উঠল চেঁচিয়ে, দোস্ত, এটা তো সেই হাত যেটা তোর বউয়ের হাত ধরে রাখত, চুরি পরিয়ে দিত। এটা তো সে ছেলেই। স্বচ্ছর মস্তিষ্ক আচমকা কথাটা নিতে পারল না। ছেলেটার মুখে শোনা আমার হানি আর সাদাফের মুখে বলা কথাগুলো শুনে আচমকাই চর বসাল ছেলেটার গালে। তারপর শুরু হলো তিনজন ছেলে মিলেই ওই অপরিচিত ছেলেটিকে নাস্তানাবুদ করা। অথচ বোকা স্বচ্ছ নিজেই সেদিন আন্দাজ করেছিল যে ছবিতে পাঠানো হাতটি তার বউয়ের নয়। বেখেয়ালি স্বচ্ছ তা খেয়ালি করে উঠতে পারল না। মাঝখান দিয়ে সে অপরিচিত ছেলেটাকে মেরে অবস্থা খারাপ করল, মুখ চেপে বলল, এরপর অন্যের বউয়ের দিকে যাতে না তাকাতে দেখি, ঠিক আছে? বিশেষ সুহাসিনীর দিকে। ও আমার বউ, ওর উপর অন্য কারোর এক বিন্দু অধিকার মানব না আমি। আর ওর সাথে প্রেম করা মেনে নিব? মেরে হাড্ডোব ভেঙ্গে দিব। অপরিচিত যুবকটি এতক্ষণে বোধ হয় কিছু বুঝে উঠল। উড়াধুরা মার খেয়ে পকেট থেকে দ্রুত কাউকে কল করে বলল, সুহার বাচ্চা সুহা, তোর বর আমারে মেরে হালুয়া বানিয়ে দিয়েছে। সুহা আতঙ্কিত হয়ে ছাদের কর্নারে এসে তাকালো। মূলত আজ সুহার বোন রাহার জন্মদিন। যে ছেলেটা দাঁড়িয়ে আছে সে সুহাদের বন্ধু সাদ। রাহাকে পছন্দ করে। বার্থডে উইশ করবে বলেই রাত 12টার একটু আগে থেকেই এসে এখানে দাঁড়িয়ে আছে। অথচ কে জানতো এমন মার খাবে সে? সুহা দীর্ঘশ্বাস ফেলে স্বচ্ছকে কল করে। রাগে হাঁসফাঁস করতে করতে বলে, আশ্চর্য, সাদকে মারলেন কেন স্বচ্ছ? তিনজন ছেলে মিলে একটা ছেলেকে নাস্তানাবুদ করাটা কি উচিত হয়েছে আপনার? স্বচ্ছ তখন দ্বিগুণ রেগে গম্ভীর গলায় বলল, হয়েছে। সুহা দাঁতে দাঁত চেপে বলল, কোন যুক্তিতে মনে হচ্ছে উচিত হয়েছে? অন্যের বউয়ের জন্য এসে দাঁড়িয়ে থাকাটা আমার যুক্তিতে ভীষণ খারাপ কাজ। তার উপর আবার ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছিল কেবল বেলকনির দিকে। গোলাপ নিয়ে এসেছিল। আমি জানি রাতে কেবল বেকনিতে এসে গান তুমিই গাও সুহাসিনী। সুহা বিরক্ত গলায় বলে, আমি গাই মানেই বেকনিতে আর কেউ আসতে পারে না এমন তো নয়, তাই না অস্বচ্ছ সাহেব? হতে পারে ছেলেটা অন্য কারোর জন্য এসে দাঁড়িয়েছিল। স্বচ্ছ মানল না, বরং বলল, আমার বন্ধুরা বলেছে এটা সে ছেলেই যে ছেলেটার হাতের ছবি দিয়ে এতকাল তুমি আমায় জ্বালিয়েছ। সুহা ছোটশ্বাস টেনে বলে, আপনি নিজেই তো সেদিন আন্দাজ করলেন যে ছবিতে দেওয়া মেয়েলি হাতটা আমার নয়, তাই না? স্বচ্ছর আচমকায় টনক নরল। কিছু একটা মনে পড়েছে এমন ভাব করে ছেলেটার দিকে তাকায়। আহারে, চর ঘুষি খেয়ে মুখের কত জায়গায় লাল হয়ে গিয়েছে ছেলেটার। স্বচ্ছ বলে, তার মানে ওই ছুটি মেয়েটার বয়ফ্রেন্ড? শীত কি করে ফেললাম বেচারার সাথে। সরি সরি সুহাসিনী, সত্যিই সরি। কথাটুকু বলেই কল রাখে। সাদ নামের ছেলেটাকে তুলে সুন্দরভাবে দাঁড় করাই। কলাটা ঠিক করে দিয়ে চুলগুলো ঠিক করে দিতে দিতে বলে, ছোট ভাই,
ভুল হয়ে গেছে। তুমি আগে কেন বলনি তোমার গার্লফ্রেন্ড সুহাসিনী নয়? বলনি কেন বলো? আমরা যদি জানতাম তুমি আমার বউয়ের বয়ফ্রেন্ড না বরং তার বান্ধবী ছুটির বয়ফ্রেন্ড তাহলে সত্যিই মারতাম না। সরি ছোট ভাই। ছেলেটা মিনমিন স্বরে বলল। বলার সুযোগ দিলে নাকি ভাই? আবির দুইজনের কথোপকথন শুনে গোল গোল চোখে তাকায়, দুইয়ে দুইয়ে চার মেলায়। ভাবে ছবিতে পাঠানো মেয়েলি হাতটা যদি ছুটির হয় আর ছেলের হাতটা যদি এই ছেলের হয়। ওরা দুইজন প্রেমিক প্রেমিকা? আবির বিশ্বাস করতে না পেরে সাদাফকে টেনে জিজ্ঞেস করে। ছুটির বয়ফ্রেন্ড? ছুটির বয়ফ্রেন্ড ও দোস্ত? সাদাফ বিরক্ত হয়ে বলে। তো কি আমার বয়ফ্রেন্ড হবে? আবির দাঁতে দাঁত চেপে বলে এবারে। আর দুইটা মার প্লিজ এই ছেলেরে। কথাটা বলেই ছুটির আইডিতে গিয়ে মেসেজ করল। কোথায় তুই? ছুটিও তখন ছাদে। রাহার বার্থডে কেক কাটা হচ্ছিল। অথচ এত ব্যস্ততার মাঝেও আবির ভাইয়ের মেসেজ পাওয়া মাত্রই সে গদগদ হয়ে রিপ্লাই দিল। ছাদে? কেন আবির ভাই? আবির লিখল। দরকার আছে। ওখানেই থাক। আমি আসছি। এটুকু বলেই যখন পা চালাতে নিবে তখন সাদাফ এসে বলল। ওরে আরো 4টা চর মেরেছি দোস্ত। তুই কই যাস? ছাদে যাচ্ছি। স্বচ্ছ জিজ্ঞেস করল। কেন? ছুটির গালে 2টো চর বসিয়ে দিয়ে আসতে। সাদাফ অবাক হয়ে বলে উঠল। সে কি মেয়েটা করল কি তোর? অনেক কিছুই। স্বচ্ছ ভ্রু বাঁকিয়ে বলল। ভালো টালো বাসিস না তো আমার বউয়ের বান্ধবীকে? বাসলে বাসলাম। সাদাফ যেন খুব উচ্ছ্বাসিত এমন ভাবে লাফিয়ে উঠল। বলল। তাহলে প্লিজ চল প্রপোজটা আজ করে ফেল। আমরা আছি তোর এই বিশেষ মুহূর্ত লাইভ টেলিকাস্ট করার জন্য। আবির কপাল কুঁচকে বলে। মার খাবি? এই দিকে আয়। সাদাফ স্বচ্ছ আর আবিরের সাথে যেতে যেতেই বলল। লাগবে না লাগবে না। তার চেয়ে প্লিজ তিনজনে গিয়ে ছুটি ভাবিকে গিয়ে বার্থডে উইশটা করে আসি। চল চল। 3 বন্ধু যখন সিঁড়ি বেয়ে ছাদ অবধি পৌঁছাবে ঠিক তখনই সাদাফ কৌতূহল নিয়ে বলল। দোস্ত, তোর ছুটি এত রাতে ছাদে কেন থাকবে? ছাদ থেকে হালকা আওয়াজ আসছে। আবির বিরক্ত হয়ে বলে। ছাদে কি কিছু চলছে নাকি? এত হই হুল্লোড় কেন? আশ্চর্য। স্বচ্ছ বলে। বুঝে উঠছি না তো। ভেতরে চল দেখা যাক। সিঁড়ির শেষ ধাপে এসেই কানে এল কারো গানের সুর। সাদাফ উচ্ছ্বাস নিয়ে বলল। কে জানি গান করছে রে দোস্ত, কি সুন্দর গানের গলা। চল চল ভেতরে গিয়ে একটু দেখি। স্বচ্ছ চোখ বুঝে। গানের গলাটা তার পরিচিত, বুকের ভেতর অনুভূতি বয়ে যায়। খুব পরিচিত কণ্ঠের মালিক যে খুব কাছেই আছে তা বুঝে উঠে অস্থির লাগে তার। বিড়বিড় স্বরে বলে। আমি বোধ হয় গলাটা চিনি, গলাটা আমি শুনেছি। এটুকু বলতেই সাদাফ ছাদের দরজা ঠেলে দাঁড়ায়। চোখ গোলগোল করে তাকিয়ে থাকে গিটার হাতে বসা মেয়েটার দিকে। খোলা চুলগুলো উড়ছে হাতে, গিটার পরনে লাল রঙের কামিজ, দৃশ্যটা সুন্দর। সাদাফ খুশি খুশি গলায় বলে। দোস্ত, এটা ওই দিনের মেয়েটা না? দারুণ লাগছে না মেয়েটাকে আজ? গিটার হাতে খোলা চুলে ছাদের অল্প আলোয় ঈষৎ কি মানিয়েছে আমি ক্রাশ। স্বচ্ছ মুহূর্তেই বন্ধুর চোখে হাত দেয়। পিঠ বরাবর ঘুষি বসিয়ে তাকায় মেয়েটো দিকে। এটা সে বেয়াদব মেয়েটায়, অথচ গানের গলা তো সুহাসিনীর মতো। স্বচ্ছ স্থির দৃষ্টিকে তাকিয়ে থাকে। এতগুলো দিনে গিয়ে এই প্রথম সে মেয়েটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। লাল জামা পরিহিত, চুল ছেড়ে দেওয়া, যা হালকা বাতাসে উঠছে অল্প অল্প। আগের মতো রাগ রাগ নেই, মুখচাহনি। শান্তশীতল মুখশ্রী, আর এই মুখশ্রী তার সুহাসিনীর মুখশ্রী, তা ভেবে স্বচ্ছর বুকের ভেতর হিমস্রোত বয়ে যায়। সেভাবেই এক দৃষ্টিতে তাকিয়ে থেকে সাদাফকে দাঁতে দাঁত চিবিয়ে বলল। চোখ বুঝো, ও কেবল আমার। সাদাফ মুহূর্তেই বলল। ও কেবল তোর? কবে থেকে? তোর না বউ আছে? ছি, তোর বউ শুনলে কি হবে বুঝতে পারছিস? না হওয়া ডিভোর্সটাও তোর হলো বলে এবার। স্বচ্ছ আবারও শক্ত স্বরে বলল। হুর্র, ও তোর ভাবি হয় শালা, অন্য দৃষ্টিতে তাকালেই চোখ উপড়ে নিব। সাদাফ আচমকায় চোখ গোল গোল করে বলে। ভাবি? তার মানে এটাই তোর বউ? ও মাই গড, এই ডেঞ্জারাস মেয়েটাই তোর বউ? দোস্ত, তোর ফিউচার তো শেষ শেষ শেষ। চলবে।